ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো একটা রোড ম্যাপ নিয়ে, যেখানে আমরা হয়তো বা 6.5 to 7.5 একটা স্কোরের জন্য কাজ করতে পারি। আমরা অনেকেই টুকটাক অনেক কিছু জানি, অলরেডি আপনারা শুনছেন যে এখানে অপর্ণা আপু বলে ফেলছে যেটা হয়তো তার থার্ড টাইম মানে অ্যাড্রেস করা। কারণটা হচ্ছে আপুরা ক্লাস করা শুরু করছিল। সো ইন দ্যাট সেন্স ওনারা হয়তো একটু আগে ক্লাস শুরু করার কারণে ওদের সাথে পরিচয়টা আমার আগেই হয়ে গেছে। তো ব্যাপার যেটা সেটা হলো যে আমাদের এখানে একটা অপরচুনিটি আছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে ক্লাস মিস করেন বা করতে পারেন, আমরা তাদেরকে আসলে নতুন ব্যাচে সুযোগ দিয়ে করার। এটার কারণটা হলো আমরা সবাই জানি আমরা আসলে ব্যস্ত মানুষ। তো যেহেতু আমরা খুব ব্যস্ত মানুষ সবাই, সেহেতু আমাদের অ্যারেঞ্জমেন্ট এইভাবেই রাখতে হয় যাতে করে সবার জন্য এটা হেল্পফুল হয় এন্ড ফ্রুটফুল হয়। তো ওই জায়গা থেকেই বেসিক্যালি আমরা এটা করেছি। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে সবসময়ই যে আমরা প্রচন্ড ব্যস্ত, কিন্তু মাথায় রাখতে হবে যে এই ব্যস্ততাকে কাটিয়ে আমরা যদি করতে পারি তাহলে আমরা একটা নতুন পরিবেশে ব্যস্ত হওয়ার সুযোগ পাবো, অর্থাৎ ভিন্ন জীবন। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আহ, মানে ভিন্ন ভাবে জীবনকে আমরা উপভোগ করার সুযোগ হয়তো পেলেও পেতে পারি। কারণ একটা জীবন তো আমরা অনেকদিন কাটালাম, ডেফিনেটলি আমরা এত ব্যস্ততার মাঝে আসছি একটা কারণে। তো আমি কথা না বাড়ায় মূল আলোচনায় চলে যেতে চাই। সেটা হলো কি, দেখেন আমি আপনাকে বেসিক্যালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। আপনার আজকে আমার অডিয়েন্স খুবই ভালো, কারণ অধিকাংশই ভর্তি হয়ে গেছে, একজন দুজন হয়তো বা বাইরের থেকে আসেন অডিয়েন্স নিবেন ক্লাস করে। কিন্তু আমি আসলে আমার স্টুডেন্টদের যারা ভর্তি হচ্ছেন সবার জন্য বলবো, এবং এই জিনিসটা সবার জন্যই কাজে লাগবে, একটা প্রপার প্ল্যান। আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু হয়তো বা রিপিট হবে, বাট তারপরও রিমাইন্ডারটা ইম্পর্টেন্ট। সো আপনি মাথায় রাখবেন যে এই কথাগুলো আপনার জন্য আবার বলার মানে হলো যে আপনি একটা নতুন জার্নিতে যেতে চাচ্ছেন এখানে, বিকজ আমরা একদম ফ্রেশ ব্যাচ এটা। সো ডেফিনেটলি এটা আপনার জন্য হেল্পফুল হবে। সো আমি এটা শুরু করছি এবং আপনাদের কোয়েশ্চেনও নিব আমি, নো ইস্যু। আপনার এটা নিয়ে আহ, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনাদের প্রশ্ন আমি অবশ্যই নিব। সো আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দেন, আমি একটু একটা হোয়াইট বোর্ড ওপেন করে নেই। ব্ল্যাঙ্ক পেজ বেসিক্যালি আমাকে ওপেন করতে হবে, সো দ্যাট আমি লিখতে পারি কিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং এগেইন। আমি কথা বলছি আপনাদের সামনে, ফাউন্ডার অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর ইংলিশ অলরাউন্ডার। সো ইংলিশ অলরাউন্ডার বেসিক্যালি আমার একটা প্রজেক্ট। এটা দিয়ে আমি আসলে চাই মানুষকে ইংরেজি পড়াতে, আইএলটিএস বিশেষ করে পড়াতে। আমার এক্সপিরিয়েন্স মোটামুটি কিছুদিনের আছে, আমার 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নিয়ে আমি মোটামুটি বসে আছি আলহামদুলিল্লাহ। সো স্টার্টটা হয়েছিল 2014-এ। আমি বড় দুইটা প্রতিষ্ঠানে আমি বেশ লম্বা সময় ছিলাম, অন্য ছোট ছোট আরো কিছু প্রজেক্টে বা কাজে ছিলাম। আমি সাইফোর্সে ছিলাম দীর্ঘ 7 বছর এবং মেন্টরসে ছিলাম 2 বছরের মতো। তো এরপরে আসলে আমি চিন্তা করি নিজের একটা কিছু করার। তো ইন দ্যাট সেন্স আসলে বলা যেতে পারে যে এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট শুড সে, বিকজ আমি যেহেতু দীর্ঘ সময় কাজ করেছি এইটার এটা এখানে ভালো কাজ করার সুযোগ অনেক বেশি বলে আমার কাছে মনে হয়। তো আমি আপনাদের সাথে শুরুতে এটা কমিটমেন্ট করতে চাই, সেটা হলো যে আমার দিক থেকে আপনার 100% হোয়েন এভার ইউ ফিল ব্যাড আপনি আমাকে টেক্সট করবেন যে ভাই আমার এই জিনিসটা ভালো লাগে নাই বা এইভাবে হইলে আমার জন্য প্রবলেম। আমরা চেষ্টা করব আপনাদের জন্য দ্য বেস্ট সলিউশন নিয়ে আসার জন্য। কিন্তু আবার একই সাথে এটাও আমি বলতে চাই আমাদের সীমাবদ্ধতা আছে, যেমনটা আছে আপনাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। কারণ আপনারা হয়তো অনেক ক্লাস মিস করবেন, অনেকেই মিস করবেন, সেটাই হয়। তো তার মানে কি আমাদেরকে আসলে একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্য দিয়ে যাইতে হবে, সো দ্যাট আমরা বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে পারি। তবে আমার দিক থেকে আসলে কোনো ঘাটতি থাকবে না, বরং আপনারা যদি অনেক বেশি রেগুলার হন এন্ড কোঅপারেট করেন তাহলে হয়তো আমার জন্য আপনাদের ভালো রেজাল্টটা নিয়ে আসাটা আর একটু সহজ হবে। কারণ আমার দিক থেকে কৃপণতার কোনো লাভ নেই, আপনি যদি আমার শত্রুও হন তারপর আপনার স্কোরটা আসলে আমার জন্য ভালো। আমি কি বোঝাতে পেরেছি আমার কথা? জি ভাইয়া। জি, দ্যাটস ভেরি নাইস যে আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে আমরা কেন 6.5 থেকে 7.5 এই টার্গেটটা নিলাম। দেখেন আপনি যদি দেশের বাইরে ব্যাচেলর করতে চান তাহলে আপনার যে স্কোরটা লাগবে সেটা হচ্ছে 6 থেকে 6.5। এই স্কোরটা যদি হয় আপনার, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ব্যাচেলর করতে পারবেন, কোনো সমস্যা না। এখন আইএলটিএস এর রেজাল্ট বা ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, শুধু এটার উপর ডিপেন্ড করে কখনোই কারো স্কলারশিপ বলেন বা বিদেশে অনেক ভালো ইউনিভার্সিটিতে বলেন এটা হয় না আসলে, ঠিক আছে? আমার পরিচিত অনেকেই আছেন যারা অনেক অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং তাদের অনেকেরই মেন্টর ছিলাম আমি, ভেরি ফরচুনেটলি। বাট আমি বলতে পারি আপনাকে যে আইএলটিএস হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া যে জিনিসগুলো আপনাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ভালো স্কলারশিপ পেতে সহায়তা করবে বা অ্যাডমিশন পেতে সহায়তা করবে। সো ব্যাচেলরের জন্য ইউজুয়ালি 6 to 6.5 লাগে, বাট অ্যাবভ তো আপনি অনেক কিছুই পাইতে পারেন, 9ও পাইতে পারেন। দ্যাট ইজ মানে এক্সট্রা, এটা খুবই ভালো। সো
আপনি যদি মাস্টার্স করতে যান দ্যাট ইজ 6.5 to 7, অর্থাৎ 6.5 থেকে 7 পেলে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আমার ধারণা, ঠিক আছে, যদি তাদের আর কোনো প্রবলেম না থাকে আপনাকে নিতে। And আপনি যদি পিএইচডির জন্য যেতে চান তাহলে দ্যাট ইজ 7 মিনিমাম অর অ্যাবভ। সো তার মানে আমরা একটা জিনিস চিন্তা করছি যে আমরা যদি 7.5 সেন্ট্রালি যদি 7ও পাই, অর্থাৎ 6.5 থেকে 7.5 এর সেন্টারে যদি 7ও পাই, তাহলেও আমাদের জীবনে যে কয়টা প্রয়োজন হবে তার সবকিছুকে আমরা আসলে মিট করতে পারবো, কোনো সমস্যাই হবে না। তাহলে আমরা 7 নিয়ে কথা বলি। আমি কেন 7 নিয়ে কথা বলবো এটা একটু আপনাদেরকে বলি। কারণটা হলো যে 7 নিয়ে আমি এই জন্য কথা বলবো, যদি আপনি আমার কথাটা আরো বেশি শুনেন, মানে আমি যা বলবো যদি আপনি আরো ভালো করে শুনেন, মোর দেন দ্য এক্সপেকটেশন, তাইলে আপনি 7.5 পাবেন। আপনি যদি কম শুনেন একটু তাহলে 6.5 পাবেন, আরো কম শুনলে 6 পাবেন, একেবারে কম শুনলে আপনি 6 এর নিচে পাবেন। সো মাথায় রাখতে হবে যে 7 নিয়ে আমরা কাজ করছি, বাট থিং ইজ দ্যাট আমাদের টার্গেটটা যাতে উপরেই থাকে। এবং আমি আপনাদেরকে যেটা বলছি, আপনারা যখন মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট পড়ে ফেলবেন, এরপর আপনারা যখন আমাকে আস্ক করবেন যে আমি এটা পড়ে ফেলছি, হোয়াট ক্যান আই ডু না, তখন আমি আপনাকে আবার একটা কিছু বলবো, রাইট? সো তার মানে হচ্ছে আমাদের আপাতত টার্গেটটা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট, দ্যাট ইজ 7। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? তো 7 কিভাবে পাইতে পারি সেটা আমরা বলবো। দেখেন, 7 আমরা জানি যে, বাই দ্য ওয়ে, আমার কথা কি আপনাদের কাছে স্পষ্ট কিনা বা আমাকে ঠিক মতো বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, ক্লিয়ার আছে। দ্যাটস ভেরি নাইস, দ্যাটস ভেরি নাইস টু হিয়ার। ওকে, সো যেটা আমরা বললাম 7 পাইতে চাই আমরা, রাইট? 7 পাইতে চাইলে আমাদের কত পাইতে হবে? আমরা জানি প্রতিটা ব্যান্ডে 9 করে পাওয়া যায়। কত? 9 করে পাওয়া যায়, 36 টোটাল, 9 করে। এখন আমাদের কথা হচ্ছে আমরা পেতে চাই 7। তাহলে ঠিক আছে, আমরা 4 দিয়ে গুণ করে দিই, কারণ এভারেজ তো হয় আসলে এটা। তো 4 7 28 হবে, রাইট? এখন ওরা বলতেছে যে বাবা তুমি যদি 27 পাও তাহলেও আমরা তোমাকে 7 দিব। সেটা কিভাবে? আমি অঙ্কে কাঁচা, ভুল হলে আমাকে ধরাই দিন কেউ এখানে এক্সপার্ট থাকলে। সো আমরা যদি এভাবে হিসাব করি, 27 কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 6 24, 24 25 26 27, 3 থাকে, 4 7 28, 2। তো আমরা এখানে শূন্য নিয়ে আসি, 4 5 করি, রাইট? তাহলে 6.75, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন 6.50 আর 7 এর মাঝখানে যে মানে পয়েন্ট, এটা কি ডিফারেন্সটা হচ্ছে 0.50। এখন এই 0.50-র 50% যদি আমি অ্যাড করে ফেলতে পারি, তাইলে আমি পরবর্তীটায় চলে যাব। ঠিক আছে, অর্থাৎ আমি যদি 6.50 প্লাস 0.25, এটা যদি কত 6.75 হয়, এটা যদি আমরা পেরে যাই, আমাদের এই মানে আমরা যদি কোনোভাবে এটা পাই, তাহলে এটা আসলে 7 হয়ে যাবে। কিন্তু আবার একইভাবে 6.74 ইজ ইকুয়াল টু 6.50, 6.76 ইজ ইকুয়াল টু 7। বোঝাতে পেরেছি? তার মানে 7 পাওয়ার জন্য আমাদের 27 পেলে চলবে। এখানে একটা আইডিয়া খুব ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো কি, সেটা হলো যে নো ব্যান্ড লেস দেন বলে একটা কথা আছে। নো ব্যান্ড লেস দেন, অর্থাৎ আপনি যেখানেই যান না কেন সেখানে একটা কথা বলে দেয় আর কি, যে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দেন 6। এটা মানে হলো যে আপনি কোন একটা মডিউলে খুব ভালো কিন্তু আরেকটা মডিউলে আপনি খুবই খারাপ, তখন কিন্তু এটা আপনার জন্য বিপজ্জনক হবে। ধরেন আপনি লিসনিং এ খুবই খারাপ, রাইটিং আপনি খুব ভালো, আপনি প্রফেসরের লেকচারই বুঝলেন না শুনে, তাহলে আপনি আসলে লিখবেনটা কি? আপনি অনেক ভালো, বাট লিখতেই তো আপনি পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি? তো ডেফিনেটলি দেয়ার ইজ আ ব্যারিয়ার, সেটা হচ্ছে আপনি 6 এর নিচে পাইতে পারবেন না। ইউরোপে কিছু দেশ আছে ওরা এখনো 6 এর নিচে নেয় কিছু কিছু ক্ষেত্রে। অস্ট্রেলিয়াতেও কিছু দেশ আছে, দেখেন ইউএসএ তে 5,000 ইউনিভার্সিটি আছে শোনা যায়, অস্ট্রেলিয়াতে এরকম অসংখ্য ভালো ইউনিভার্সিটি আছে। তো বিষয়টা হচ্ছে এক একটা ইউনিভার্সিটির এক একটা ক্রাইটেরিয়া থাকে আসলে, গ্রুপ অফ মানে কন্ডিশনস থাকে। বাট নর্মালি আমরা যেটা টার্গেট করব সেটা হচ্ছে যে ইফ আই ওয়ান্ট টু গেট 7, দেন নো ব্যান্ড লেস দ্যান 6.5 ইজ অ্যান আইডিয়াল। অর্থাৎ আমি যদি 6.5 পাইতে চাই তাহলে আমি চেষ্টা করবো কোনোভাবেই যাতে 6 এর নিচে না নামে কোনো ব্যান্ডে, এবং আমি যদি 7 পাইতে চাই তাহলে কোনোভাবেই যেন 6.5 এর নিচে না নামে। তাহলে দেখা যাবে আমার কোথাও কোনো কিছুতে আটকাবে না। এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আইএলটিএস হচ্ছে দ্য হাইয়েস্ট প্রেস্টিজিয়াস, হাইলি অ্যাকসেপ্টেড একটা টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা আপনি সব জায়গায় নিবে। আপনি ডুওলিঙ্গোর কথা বলেন, পিটির কথা বলেন, হোয়াট এভার ইউ কল, যেটার কথা বলেন আপনি, আপনি মনে রাখবেন আইএলটিএস এর মতো অ্যাকসেপ্টেন্স আর কারো নাই। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ডিফিকাল্ট। আপনি পিটি 2 দিনের রেজাল্ট পেয়ে যাবেন, যেটা যেহেতু কম্পিউটার বেসড। আপনি আইএলটিএস এও পেতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে পেপার বেসড এক্সামটা সবসময় কমফোর্টেবল। চেষ্টা করবেন পেপার বেস দেওয়ার, না পারলে তো দিতেই হবে কম্পিউটার ডেলিভার্ড। যদিও কম্পিউটার ডেলিভার্ডে আপনি ওয়ান ওয়ান মডিউল রিটেক পাবেন, কিন্তু রিটেক দেওয়ার নিয়ত করে কেন আপনি পরীক্ষা দিবেন?
আর ওটা খুব শর্ট টাইমে হয়, তো আপনি চিন্তার সময় কম পাবেন। কেউ যদি খুব এক্সপার্ট হন তখন সে হয়তো এটা দিতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন সবসময় পেপার বেসড। আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন, বাট আপনার সিচুয়েশন বেসড আপনি চেঞ্জ করতেই পারেন। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে যে 7 হলে আমরা আসলে আমাদের পারপাস সার্ভড, কোনো প্রবলেম নেই, আমরা একদম কি বলে এটাকে, আমরা একদম মানে কোনো প্রবলেম ছাড়া, কোনো হ্যাসেল ছাড়া আমরা আসলে কি করে ফেলতে পারবো, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছায় যেতে পারবো। তো ঠিক আছে, লেটস কাম টু দ্য পয়েন্ট। 7 কিভাবে পাইতে পারি? আমরা যেটা বললাম যে 28 পেতে পারি আমরা। আমরা জানি প্রথম টেস্টটা হবে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড দেন স্পিকিং। আমি কি বোঝাতে পারলাম? লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, চারটা। কয়টা? চারটা মডিউল। মাথায় রাখতে হবে লিসেনিং, রিডিং, রাইটিং একদিনে হবে, স্পিকিংটা সাধারণত ভিন্ন দিনেই হয়, এখন ভিন্ন দিনেই হয়, ভিন্ন দিনেই হবে, এটা আপনি মনে রাখবেন, বিকজ আপনি 3টা পরীক্ষা দিতে থাকবেন, সেদিন আপনার সময় পাবেন না আসলে। সো এটা ভিন্ন দিনেই হবে, আপনি এটাই ধরে নেবেন, ভিন্ন দিনেই হয়। সো এইভাবেই সিরিয়ালটা থাকে সাধারণত, লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড দেন স্পিকিং আছে। তো চারটাতে আমরা কি পাইতে, 28 পেতে গেলে আমরা কি করতে পারি? চারটাতে আমরা 7 পাইতে পারি। অন্য অ্যারেঞ্জমেন্টও আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষ স্পিকিং এ দুর্দান্ত, সে ডেফিনেটলি তার লিসেনিংও ভালো, একটা একটার সাথে কোরিলেটেড। সো এরকম বলার সুযোগ নাই যে আমরা একটাতে ভালো একটাতে খারাপ, এরকম বলার কোনো সুযোগ নেই। আমরা মনে রাখতে হবে হ্যাঁ, কিছু ব্যাপারে তো কম বেশি হতে পারে। মানে একটা রাইটিং এ অত্যন্ত ভালো 8 পেয়ে গেছে, কিন্তু সে রিডিং এ 4 পাইছে, দিস ইজ নট মানে একসেপ্টেড, এটা ঠিক না। তো আমরা 28 পেতে পারি 7 পাওয়ার জন্য, 7 পাওয়ার জন্য ওভারঅল। কেন 28 ভাগ 4? 7। আমাকে একটা সেকেন্ড এক্সকিউজ করেন, আমার এদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এই গান বাজনা হচ্ছে, আমি একটু দরজাটা চাপিয়ে দিচ্ছি। ওকে, আই এম সরি। ঠিক আছে। সো 4 7 28 এক্স্যাক্টলি। সো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে, দিস ইজ মাই পার্সোনাল রিকমেন্ডেশন, যে আমরা কিছু জায়গায় যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি কোন জায়গাটায় ছাড় দিতে পারবো, সেই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আপনি, আমরা যারা আইএলটিএস নিয়ে জানি বা পড়াশোনা করেছি তারা আর কি জানি যে লিসেনিং আর স্পিকিং এ 7 পাওয়া প্রিটি ইজি আমার কাছে মনে হয় পার্সোনালি। এবং এটা আমি ওভাবেই করে দেখাই দিতে পারবো যে আপনাকে আজকেই আপনি বুঝতে পারবেন যে আমার কথা সত্যতা কতটুকু। সো আপনি লিসেনিং এন্ড স্পিকিং এ 7 ধরতেই হবে। যদি আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হয়, রিডিং এবং রাইটিং এ করবেন। কারণ আমাদের দেশের আমার এক্সপিরিয়েন্স বলে রাইটিং ভালো না, আমার এক্সপিরিয়েন্স বলে রিডিং এর হ্যাবিট খুব খারাপ এই দেশের মানুষের। আমি যদি অবাক হয়ে গেছি, আমি আমি কিছু কর্পোরেট ট্রেনিং এর সুযোগ হয়েছিল, আমি দেখছি বেশ টপ ম্যানেজমেন্টের লোকজনেরও রাইটিং স্কিল ভালো না, খুব ভালো লিখতে পারে না। তারা হয়তো বা কাজ চালাইতে পারে, দ্যাটস ভেরি গুড টু গো, বাট চলে, কিন্তু আইএলটিএস এ ভালো করার মতো বা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ তাদের নাই, আনফরচুনেটলি এটা নাই। এটা হয়তো বা আমিও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছি, আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি যে তারা আসলে 5 পাতা লিখতে পারে না, এরর মানে এরর ফ্রি। এটা ভেরি আনফরচুনেট, বাট আমাদেরকে এটা অ্যাচিভ করতে হবে, বিকজ আমরা যেহেতু আমাদের কানেকশনটা বাইরে নিয়ে যেতে চাই। এটা আসলে হয়তো বা নানা কারণেই, আমি হয়তো এইভাবে না পড়াইলে আমারও হয়তো একই সমস্যা থাকতো। তো কেন এই জন্য বললাম যে আমাদের চিন্তা করতে হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং এ 7 পাওয়ার, অ্যান্ড দেন আমাদের যেটা করতে হবে রিডিং অ্যান্ড রাইটিং। রিডিং অ্যান্ড রাইটিং, আই রিপিট, রিডিং অ্যান্ড রাইটিং আমরা 6.5 করে পেতে পারবো, 6.5 করে পেতে পারবো। ওকে, আমি কি বোঝাতে পেরেছি কথাগুলো? আহ, কেউ ওকে রেসপন্স? ওকে। জি। ওকে, বাকিদের কি অবস্থা? আমি সবাইকে একটু কানেক্ট করি, সো দ্যাট এখানে অনেকে আছেন। বাকিদের কি অবস্থা? মানে বাকিরা কি বুঝতে পারছেন আদৌ? আমাদের সাথে আছে আফরা। আফরা, আপনি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই তো বুঝতে? না, সমস্যা নেই। ওকে ফাইন। সো আমাদের সাথে আছে অপর্ণা আপু, তো বললেনই সমস্যা নাই। নন্দিতা আপু, কোনো সমস্যা আছে? জি না ভাইয়া। দ্যাটস ভেরি নাইস। আমরা মূল আলোচনা শুরু করতে পারি। So, আমাদের টার্গেটটা হইতে পারে যে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 7, 6.5, 6.5, 7, এটা হইতে পারে, বিগ ডিল না, এটা হইতেই পারে। ওকে, সো এখন তাইলে আমরা প্রথম যে কথাটা বলবো, মন দিয়ে শুনে রাখেন, আর সিঙ্গেল সলিউশন ভাই, অনেক পড়াইছি, অনেক কিছু করছি, এক্সপেরিমেন্ট আমিই করছি, আপনি শুধু কাজ করেন। মাথায় রাখবেন, যত বেশি রিসোর্সেস আপনি ইনভলভ হবেন তত কম হবে আপনার পড়াশোনা।
একটা সার্টেন টাইপের রিসোর্স বানাইতে হয়। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনই আমি আমার অ্যাডমিশনের জন্য বাজারে যত ইংরেজির বই আছে পড়ে ফেলছিলাম। অর্থাৎ ইংরেজিতে ভালো করার জন্য যত বই লাগে মোটামুটি 8-10টা বই আমি পড়ছিলামই বলা চলে, কিন্তু যেটা বলতেছি এটা শুনতে অনেক অদ্ভুত লাগতে পারে, 10টা বই পড়ে ফেলছি। আসলে না, প্রথম বইটা যখন ভালো মতো পড়ছি বাকি বই আমি 10 to 20% বেশি নতুন কিছু পাই নাই, সব একই। তার মানে কি? তার মানে হলো গিয়ে মানুষ তো দেখতেছেন 10টা বই পড়ে ফেলছে, আসলে তো বই পড়ছি 1.5টা, একটা বই আর সব মিলে একটা আমরা মানে অর্ধেক বই, 1.5টা বই। এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে যখনই আপনি একটা ভালো কিছু বই পড়ে ফেলবেন একবারে ভালো করে, তখন আপনার বেসিকটা দাঁড়ায় যাবে। এরপর আপনি শুধু দেখবেন, আপনি শুধু দেখবেন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে? সো এইটা আপনাকে করতে হবে। তার মানে প্রথমে আপনাকে একটা স্পেসিফিক নাম্বার অফ বুকস, যেটা সাজেস্ট করবো আমি, এটা চেষ্টা করবেন পড়ার। বাইরে আপনি অনেক কিছুই পড়তে পারেন ভাই, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলছি যেহেতু আমি আপনাকে একটা গাইডলাইনে রাখছি, আপনি চেষ্টা করবেন আমার রিকমেন্ডেড বইগুলো পড়ার। আমি তো আপনার ক্ষতি চাইবো না। আর কোনো কিছু নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, আপনি তো আমার সাথে কথা বলে সেটা ঠিক করে নেওয়ার সুযোগ পাবেনই। যতদিন ক্লাস চলবে ততদিন তো আপনি আমার কাছে এক্সেস পাচ্ছেনই। ক্লাস শেষ হয়ে গেলেও আপনি আমার কাছে এক্সেস পাবেন, তখন যেটা হবে যে হয়তো টেক্সট করে রাখবেন, আমি হয়তো রিপ্লাই দিয়ে দিব এরকম। সো ডিলিট দ্যাট, মানে ডিলিট দ্যাট, যে আপনি যে কোনো প্রবলেমে আমি আছি, কিন্তু মাথায় রাখতে হবে যে প্রবলেমটা বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, এর আগে সলভ করে পরীক্ষা দিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা লিসেনিং নিয়ে কথা বলি। লিসেনিং এ মোটামুটি ভাবে একাডেমিক এবং যেহেতু জিটি কেউ নাই মনে হয়, একাডেমিক জিটি সবারই একই। আমরা ধরে নিচ্ছি আমাদেরকে 31 পাইতে হবে। কত পাইতে হবে? আউট অফ 40 আমাদের কতগুলো কোয়েশ্চেন থাকবে? 40 কোয়েশ্চেন থাকবে। আমি আবারও বলছি, 30 মিনিটসের একটা অডিও বাজবে। 30 মিনিটস, কি বললাম কথাটা? 30 মিনিটসের একটা অডিও বাজবে। কি বললাম কথাটা? 30 মিনিটসের 30 একটা, মিনিটের অডিও এক্স্যাক্টলি, হবে। হ্যাঁ 30 মিনিটসের একটা অডিও বাজবে অ্যারাউন্ড, অ্যান্ড 40 কোয়েশ্চেন থাকবে। দিস ইজ ফিক্সড অ্যান্ড পার্মানেন্ট মোটামুটি বলা যায়। এবং আমাকে পেতে হবে 31। কত পেতে হবে? 31। এখন 31। 31 এর অ্যারেঞ্জমেন্ট আমরা জানবো বেসিক্যালি। সো ঠিক আছে, আমরা আগে একটু জেনে নিই যে আসলে এখানে আরেকটা কথা বলা জরুরি, যে আপনি 10 মিনিটস পাবেন, 10 মিনিটস পাবেন অ্যান্সার ট্রান্সফার করার জন্য। এটা লিসেনিং এর জন্য। কি বললাম কথাটা? লিসেনিং এর জন্য আপনি 10 মিনিটস পাবেন অ্যান্সার ট্রান্সফার মানে আপনি করার জন্য। এই জন্য অ্যান্সার ট্রান্সফার নিয়ে খুব অস্থির হওয়ার কোনো দরকার নাই। ট্রান্সফার মানে কি? মানে হচ্ছে আপনি আপনার অ্যান্সারটাকে অ্যান্সার বোধের জন্য। শিটে ট্রান্সফার করবেন, রাইট? যখন আচ্ছা। আপনি লিসেনিং দিবেন তখন তো আপনি অ্যান্সার শিটে ট্রান্সফার করতে পারবেন না, তাহলে তো সব যাবেন ভুইলা। কারণ হুম হুম। ফুল কনসেন্ট্রেশন লাগে তো এটাতে, এলোমেলো হলে তো আপনি আউলাই যাবেন, রাইট? তখন যেটা করতে হবে, ওই টাইমটাতে আপনি আপনার যে প্রশ্ন দিবে ওখানে আপনি কি করতে পারবেন, মানে কাজ করতে পারবেন, মানে দাগাদাগি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাট এটার অ্যাপ্রোচ ভালো হইতে হবে। আপনি কাউকে দেখানোর জন্য দাগাইতেছেন, এটা তো হওয়া যাবে না। সো ওই সময় তো সবাই ওই যে ইয়ান অফ সি করে, মানে হচ্ছে আমার আমার বাচ্চা ওই টাইপ আর কি। সো আপনি আপনার পথে হাঁটবেন, তো ওই ওই ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি। কি সেই প্লিজ। দিন একজন আমাকে খুব একটা মানে সিলি কোয়েশ্চেন করে, মানে একটা কেমন কোয়েশ্চেন করছে আমি জানি না। সে আমাকে বলতেছে যে আইএলটিএস কি কপি করা যায় কিনা, মানে কি একজন কি কপি আরেকজনটা করবেন? দেখা দেখি করা যায় কিনা, না, এটা করতে একজন পারবেন, আমাকে। পরীক্ষা বাতিল হয়ে যাবে, করতে তো পারবেন। হ্যাঁ, এটা আমি বলছি তাকে, তারপরেও সে বলছে যে না, তুমি একটু জিজ্ঞেস করো। হ্যাঁ আমি হ্যাঁ, বলছি মানে আচ্ছা এটা ঠিক আপনি আছে। করতে পারবেন না, কারণটা হলো আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা হচ্ছে ভাই, মানে আমি একটু দেখা দেখি করতে কমই পারি, এটা তো আমার ব্যর্থতা হয়তো, কিন্তু এমনি দেখা দেখার কোনো সুযোগ নাই, কারণ যথেষ্ট দূরত্বেই থাকে এবং আপনার অ্যাপ্রোচ সবকিছু রেকর্ডেড হয়। So আপনি যদি বারবার ঘুরেন, এই করেন সেই করেন, এগুলো রেকর্ডেড হবে, আপনার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আপনি বলবেও না আপনার পরীক্ষা ক্যান্সেল হয়েছে, একবার দুবার ওয়ার্ন করবে, এরপরে মোটামুটি আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি যে সেটাই জানি, বাট সে এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। সো 10 মিনিট সময় পাবেন আপনি আপনার অ্যান্সার ট্রান্সফার করার জন্য। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, আপনি আপনার সেইটাতে দাগাতে পারবেন। সো থিং ইজ দ্যাট যে আমরা তাহলে 7 পাইতে চাই, তাই তো? তাহলে 7 পাওয়ার জন্য একটু পেন এন্ড পেপার নিয়ে ফেলেন সবাই। নিয়েছি ভাই। ওকে, ভেরি নাইস। তাহলে তো যে নিয়েই ফেলছেন, তাহলে তো খুবই ভালো হয়েছে। তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে কত পেলে কিভাবে কি করতে হবে। তাহলে এখানে আমাদের একটা চমৎকার জিনিস জানতে হবে, সেটা হলো একটা একটা মানে একটা বলা হয় যে চিটশিট আছে। চিটশিটটা হলো যে আমাদের 4টা সেকশন থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 অ্যান্ড সেকশন 4। বেসিক্যালি 4টা সেকশনে
10টা করে প্রশ্ন থাকবে। কয়টা করে? 10টা। সরি, এখানে তো থাকবে না, আমরা কত পাইতে হবে সেটা ওই পাশে লিখবো। 10টা করে কি থাকবে? 10টা করে প্রশ্ন থাকবে, মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে এইটাও যে সেকশন 1 আর সেকশন 4 সবচেয়ে সহজ। কারণটা হলো এইটার যে কোয়েশ্চেনটা সেটা ইউনিক। সেটা কি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সেকশন 1-এ আপনাকে 10-এ 10ই পাইতে হবে। এইখানে যদি আপনি লস করেন তাইলে কিন্তু আপনি সারা জীবন পস্তাবেন, মানে সারা পরীক্ষায় পস্তাবেন। এইটার কোনো রিকভারি নাই আসলে। ওকে, এটার কি নাই, কোনো কোনো রিকভারি নাই। আপনি পুরা লস খাবেন, এমন লস খাবেন, এই লসের কোনো রিকভারি নাই। সো 10-এ 10 পাইতে হবে। কেমনে পাবেন সেটা আমি বলে দিব, সমস্যা নেই, টেনশন নেই কোনো, এটা সোজা। সেকশন 1-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে এবং খুব ছোট ছোট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, এবং ওরা খুব স্লো বলে। যে কিছু পারে না সেও এখানে 7-8টা পারে। কারণ এখানে 10-এ 10 পাইতেই হবে, ইটস চ্যালেঞ্জ, পারতে হবে, কিছু করার নেই। একটা বার মানে মানে অতিক্রম করতে গেলে কিছু চ্যালেঞ্জ দিতেই হবে। এইটা যদি আপনি মিস করেন তাহলে আপনি আর পরীক্ষা শেষ, তাহলে আপনি আসলে ভালো করে ওঠার চান্স খুব কম। ঠিক আছে? খেলা হচ্ছে ধরেন জিম্বাবুয়ের সাথে আর অস্ট্রেলিয়ার সাথে, আপনি জিম্বাবুয়ের সাথে হাইরা গেছেন, অস্ট্রেলিয়ার সাথে জিতা খুব ডিফিকাল্ট। মোটামুটি মিরাকেল কিছু না ঘটলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিতবে না। সো মিরাকেলের উপর ডিপেন্ড করা যাবে না। যেটা যেটা ব্যাপার সেটা হলো জিম্বাবুয়ের সাথে জিততে হবে, অস্ট্রেলিয়ার সাথে ভালো ফাইট দিতে হবে, জিততে গেলে আলহামদুলিল্লাহ। So এখানেও তাই, আপনাকে মাথায় রাখতে হবে এখানে দুইটা প্যাটার্ন, একটা সহজ একটা কঠিন। সহজ কথা। সো 1 এবং 4 সবচেয়ে সহজ, এবং দুটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে। কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ধর্ম হচ্ছে 1 এবং 4-এর মধ্যে কিছু পার্থক্য আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হইলো একের মধ্যে স্লো থাকবে, ওদের কথা মানে প্রশ্নগুলো ছোট ছোট থাকবে, সহজেই আপনি বুঝতে পারবেন, সোজা। 4-এ কি থাকবে? ও একটু ফাস্ট কথা বলবে, প্রশ্নটা একটু বড় থাকবে, বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে থাকবে। সো আপনি যদি শুধুমাত্র ওর কথা বুঝতে পারেন, ধরতে পারেন, তাইলেই কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে আপনি 10-এ 10 20 পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা পাইতে হবে। এটা না পাইলে আপনি ভালো করতে পারবেন না ভাই। মানুষ যে বড় হয় এটার পেছনে তো কিছু ব্যাপার থাকতে হয়, তাই না? কিছু ফান্ডা থাকতে হয়, কিছু ক্যারিশমেটিক ব্যাপার থাকতে হয়। তো এইখানে আপনাকে ওই ক্যারিশমেটিক্যালি আপনাকে 10-এ 10 20 পাইতে হবে, এবং এটা সলিউশনটা কিভাবে আমি বলে দিব, টেনশন নেই কোনো। এরপরে আপনার কাজ কি হচ্ছে, এরপরে সেকশন 2-তে আপনি যাবেন, আপনি এখানে অ্যাটলিস্ট 7 পাওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট 7 পাওয়ার চেষ্টা করবেন, এর নিচে পেলে হবে না। এইখানে আপনার প্যাসেজ 3 হচ্ছে সবচেয়ে কঠিন। তার মানে এই দুটা হচ্ছে সবচেয়ে, 1 আর 4 সবচেয়ে সোজা, 2 হচ্ছে কিছুটা কঠিন বলা যেতে পারে, মোটামুটি কঠিন, আর সেকশন 3 হচ্ছে সবচেয়ে কঠিন। ভাই যে সব পারে হেরো সেকশন 3-তে ভুল হয়, এটা আমি দেখছি। সেকশন 3-তে যে অনেক ভালো করে সে বেসিক্যালি দেখা যায় যে 8 পাওয়া যায়, 8.5 পাওয়া যায়। সো যার সেকশন 3-তে 8টা 9টা 10টা হবে, তার 8.5 পাওয়ার এটা সুযোগ আছে। কেউ যদি বলে আমি 1 পারি নাই 3 ভালো পারছি, সে আসলে একটু হয়তো বিভ্রান্ত করানোর জন্য কথা বলছে। তার মানে লজিক তো বুঝতে হবে। So তার মানে মাথায় রাখতে হবে যে 1 এবং 4-এ আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন একটা, সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর এই 2 এবং 3-এ বেসিক্যালি 4 থেকে 5 ধরনের প্রশ্ন আসতে পারে। এখন এই 4 থেকে 5 ধরনেরও আবার 2 থেকে 3 ধরনের ডিভিশন আছে, ব্রাঞ্চ আছে। তো সব মিলিয়ে আমরা ধরতে পারি 6 থেকে 8 ধরনের প্রশ্ন আসতে পারে, পসিবিলিটি আছে। এখন তাহলে আমাদের কাজ কি? হাউ ক্যান উই সার্ভাইভ ইন দিস ওয়ার? কেমনে জিততে পারি আমরা এটা, সেটা একটু এখন বলবো আমি। আপনারা একটু নোট টোট করে নেবেন, রেকর্ডটাও থাকবে, সো বিগ ডিল না। খুবই ভালোভাবে আপনারা এটা করেন। দেখেন, প্রথম কথা হচ্ছে লিসেনিং এর সাকসেসের 75% ডিপেন্ড করে আপনার লিসেনিং হ্যাবিটের উপর। এটা আপনি এখন বুঝবেনই না, আপনার কাছে মনে হবে যে আহ মানে কি বলবো, আপনার কাছে মনে হবে যে উম, এগুলো কি বলে, ক্যামব্রিজ সব সলভ করে ফেলবো হয়ে যাবে। আপনি অনেকে বলতে শুনবেন ক্যামব্রিজ সলভ করে 8 পেয়ে গেছে। এটার একটা বড় কারণ কি জানেন? মানুষ মানুষকে বিভ্রান্ত করতে পছন্দ করে। আমার এক স্টুডেন্ট, সে খুবই ভালো স্টুডেন্ট, সে 7 পাইছে। তো সে বলতেছে ভাই আমি তো 1 মাসেরও কম সময় পরে 7 পাইলাম। আমি বলি এটা কারণে বললো না, কারণটা হলো যে তুমি পাইছো বাট একজন নাও পাইতে পারে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে। সে মনে করতে পারে ওরও তো 2টা হাত 2টা পা, আমারও 2টা হাত 2টা পা, আমি কেন পাই না? তো ব্যাপারটা হচ্ছে এক একজনের ব্যাপার এক এক রকম। তো কখনোই এইগুলা স্প্রেড করা ঠিক না। আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে একটা লিসনিং হ্যাবিট ভালো না থাকে, আপনি আসলে ভালো করবেন না। এটাই রিয়েলিটি, এটা আপনি মেনে নিতে হবে। যদি আপনি ভালো না থাকে, তাহলে লিসনিং হ্যাবিট 70% 75% দায়ী হচ্ছে আপনার লিসনিং এ ভালো করার জন্য। তাহলে আমি একটা চ্যানেলের নাম বলবো, সিঙ্গেল চ্যানেল উড বি এনাফ ফর ইউ টু গেট 7+ ইন লিসনিং। সেটা হচ্ছে 32। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আমি বুঝি, কোনো সমস্যা হয় না, হ্যান ত্যান। ভাই আপনার সমস্যা হয়, আপনি এটা পুরোপুরি বুঝবেন,
যেটাকে বলা হয় কন্টেন্ট ধরে ধরে বুঝবেন। আপনি কথা বুঝতেছেন বাট কন্টেন্ট আপনার মাথায় নেই, লাভ নাই তো। আমার কথা কি বুঝে গেছে? কন্টেন্ট মাথায় নেই, লাভ নেই। আপনি এটা পড়ে আপনাকে বুঝতে হবে যে কি বলতেছে পুরোপুরি। আমার কথা যেমন আপনি স্পষ্ট শুনে বুঝতে পারতেছেন, ওর কথাও যেদিন আপনি শুনে পুরোপুরি বুঝবেন সেদিন মনে করবেন যে আমার কাজ হয়ে গেছে, আমি এখন কামিয়াব হয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে কি করা? এখন আমার কাজ হচ্ছে ক্যামব্রিজ 10 থেকে 19 পর্যন্ত সলভ করা। কিছু কিছু ক্ষেত্রে আমরা 8 থেকে বলি। কত বলি? এখন 8 থেকে বলতে হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন একটু এলোমেলো হচ্ছে, তো অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে। তো 8 থেকে 19 ক্যামব্রিজ সলভ করা। কিভাবে সলভ করা? প্রথমে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন গুলো সম্পর্কে জানবো, যেটা আমি আপনাদের ক্লাসে শিখিয়ে দেবো। প্রথমে আপনি কি করবেন? কোয়েশ্চেন প্যাটার্ন গুলো সম্পর্কে জেনে নেবেন। তারপরে কাজ কি? তারপরে হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ জানা, অর্থাৎ এক্সামের সময় আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন এটা জানা। তারপরে যেটা করা, রিজনিং করা। কেন ভুল হইলো ভাই, কেন ঠিক হইলো, ঘুরায় ঘুরায় দেখা, বারবার ফিরে আসা। এরপরে যে জিনিসটা টেপ স্ক্রিপ্ট। টেপ স্ক্রিপ্ট আপনি শোনা। টেপ স্ক্রিপ্টটা হচ্ছে অডিওটারই একটা রিটেন ভার্সন, যেটা বইয়ের পেছনে থাকে। যেটা মিস করে গেছি সেটা হলো টিপস এন্ড ট্রিক্স। এটা আমরা বলতে চাই না, আমরা যেটা বলতে চাই সেটা স্ট্র্যাটেজি। তো কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি গুলোকে আমরা আসলে টিপস এন্ড ট্রিক্স কে বাদ দিয়ে স্ট্র্যাটেজি বলতেছি। স্ট্র্যাটেজি সেগুলো আমরা শিখাই দিব। যেমন প্রথম 40 সেকেন্ড বা 1.5 মিনিট অনেক ফালতু কথা বলে, এই কথা আপনার শোনার কোনো দরকার নাই। ওই প্রথম 1.5 মিনিটই ভালো মতো কাজে লাগলে 10-10 পাওয়ার জন্য যথেষ্ট। মাঝখানে কিছু কিছু সময় লাগে, মাথায় রাখবেন। 40টা প্রশ্ন 10 মিনিট, লেস দেন 10 মিনিটসে থাকে। 8 মিনিট সময়ের মধ্যে 40টা প্রশ্নের উত্তর ওরা দেয়। রিলেভেন্ট সময় থেকে 8 মিনিট। এই 8 মিনিট সময়টা আপনি পিক করতে পারলে আপনি মূল উত্তরে মনোযোগ দিতে পারবেন। বুঝাই বলি, কেমনে বলবো, যারা ছিপ দিয়ে মাছ ধরে এদিকে দেখছেন যে এরা ছিপ ফেলে বসে থাকে, যখন মাছ এসে ঠুকরা ঠুকরি করে তখন এরা টান মারে। এই যদি জায়গা বে জায়গায় টান মারে, জীবনে মাছ ধরতে পারবে না। সেম জিনিস হ্যাপেন্স ফর লিসেনিং। আপনাকে ওই ধৈর্যটা রাখতে হবে যে কখন কোথায় উত্তরটা আছে আমার। প্রশ্ন যেখানে সেখানে উত্তর আমি ফিক্স করব। সো ওই প্রশ্নটা দাগিয়ে বসে থাকা যে কখন উত্তরটা আসবে, তখন ওই মাছটা ঠোকর মারবে, আপনি টান দিবেন, সো আপনার কাজ হয়ে যাবে। কিন্তু আপনি জাস্ট অস্থির হয়ে থাকবেন, তাহলে কিন্তু লিসেনিং আপনি ভালো করতে পারবেন না। সো যে জিনিসগুলো বললাম, স্ট্র্যাটেজিটা আমরা শিখাই দিব, 32টা আপনি প্র্যাকটিস করবেন। আমরা বলি অ্যাটলিস্ট 200 ভিডিওস আপনি যদি ভালো করে শুনে ফেলতে পারেন। যদি এটা অনেক বড় একটা বার, বড়টাই বলছি কারণ নাহলে তো আপনি এমনি কমায় ফেলবেন, তাই না? আপনার যদি 50টা বলি, তাহলে 50টা থেকে 20টা বানাই ফেলবেন। আপনার এত শুনে কি হবে? আর আমরা তো সবাই একটু ফাঁকিবাজি করতে পছন্দ করি, কারণ আমরা সবাই ব্যস্ত। ঠিক আছে, পরীক্ষা তো পরে, আগে তো নিজের মনরে বুঝাই যে আমি পড়াশোনা করতেছি, কম পড়লেও সমস্যা নাই। সবাই তাই করি, আমিও তাই করি। সো টিপস এন্ড ট্রিক্স এর দায়িত্বটা আমাদের, এক্সাম অ্যাপ্রোচ বোঝানোর দায়িত্বটা আমাদের, কোয়েশ্চেন প্যাটার্ন বোঝানোর দায়িত্বটা আমাদের, রিজনিং কিভাবে করবে সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। টেবিল স্ক্রিপ্টটা বইয়ের পেছনে দেওয়া আছে। 8 থেকে 19 যদি ভালো করে করেন, বিশ্বাস করেন 7 না পাওয়ার কোনো কারণ নাই। 30 থেকে 31 পেলে 7, বা এটা না পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি 20 পায়া যান, 10 পাওয়া কোনো বিগ ডিল না। আপনি শুধু লিসনিং হ্যাবিটটা ঠিক করেন, আর শুধু এক্সামের অ্যাপ্রোচটা বুঝেন যে কিভাবে সময় বাঁচায় বাঁচায় আপনি কোথায় মনোযোগ দিতে হবে, ওয়ার টু পুট অ্যাটেনশন, এটা আপনি বুঝেন, হয়ে যাবে। আমি একটু প্রশ্ন নিব। আমি লিসেনিংটা বলে ফেলছি, লিসেনিং এর জন্য কোনো এক্সট্রা বই দরকার নেই, ক্যামব্রিজের বই বাদে। শুধু শুধু বই কিনে, উল্টাপাল্টা বই কিনে টাকা নষ্ট করার দরকার নেই। আমি একটু প্রশ্ন নিব সবার কাছ থেকে, নাহলে আমি বুঝতে পারবো না যে কে কতটুকু বুঝতে পারছেন। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম এই মানে যখন প্র্যাকটিস হবে হুম, লিসেনিং এর এই যে ম্যাপিংটা, যেমন আমার কাছে খুব ডিফিকাল্ট লাগে। হুম, আর একটা থাকে হচ্ছে যে অনেক সময় যে সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা করে প্রশ্ন বা এই ধরনের। তো আমরা কি আসলে প্যাটার্ন ধরে এর যেরকম ফিল ইন দ্য গ্যাপ কিছু প্র্যাকটিস করব, হুম। তারপরে ম্যাপ কয়েকটা প্র্যাকটিস করব, তারপর টোটালটা প্র্যাকটিস করব, এরকম নাকি মানে সবগুলাই সব সাথে প্র্যাকটিস করাটা বেটার? আচ্ছা, এখানে একটা খুব সহজ, খুবই ভালো প্রশ্ন। থ্যাংক ইউ আপু। এটা হলো গিয়ে, আমরা তো আমাদের কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে রাইট, ক্লাসে পড়ানোর জন্য। এগুলো তো আমরা আপনাদেরকে বুঝাই দিব, প্র্যাকটিস করাই দিব। তো এগুলোর মাধ্যমে আপনারা যখন আপনারা টোটাল ক্লাস পাবেন 36টা, 4টা মক টেস্ট পাবেন ইনশাল্লাহ। সো এতগুলোর মধ্যে নিশ্চয়ই আপনারা যেমন স্পিকিং এর ক্লাসে পাবেন আপনারা অলমোস্ট 8টা থেকে 9টা, রিডিং এর ক্লাস পাবেন এরকম 8 থেকে 9টা মোটামুটি, ঠিক আছে। লিসেনিং এরও পাবেন। তো প্রথমে আমরা বেসিক টেসিক শিখাই দেওয়ার পর অনেকগুলো প্র্যাকটিস ক্লাস পাবেন ক্যামব্রিজের, ওইগুলোর ভিতরে আমরা আপনাকে অ্যাপ্রোচ দেখাই দিব, কোনটা কিভাবে সলভ করবে দেখাই দিব।
বাট আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি আসলে একদম স্ট্রেট ফরওয়ার্ড শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, নট নেসেসারিলি ক্যাটাগরাইজ যে এটা একটার পর একটা, এরকম না। আপনি একটার পর একটা করে যাবেন ফুল টেস্ট। কারণটা হলো আপনি যদি আলাদা আলাদা করেন তাহলে একটা বড় প্রবলেম দেখা দিবে, আপনি পরীক্ষার সময় ব্লেন্ডেড হয়ে গেলে তখন আপনি এটা করতে পারবেন না। অনেকে আছে স্পিকিং এর ক্ষেত্রে পরামর্শ দেয় তুমি আগে কেউ ওয়ানটা করো পার্ট, তারপর টু করো পার্ট, তারপর থ্রি করো। না, একসাথেই করবেন আপনি। কারণ আপনি একসাথে না করলে তো আপনি পরীক্ষাতে একসাথেই আসবে। আপনি পার্ট ওয়ানে খুব ভালো পারলেন, কিন্তু পার্ট ওয়ানের পরে যখন টুতে কিউ কার্ড, তখন আপনি আর পারেন না, কারণ আপনার রেস্ট নিতে হয়, ও তো আপনাকে রেস্ট নেওয়ার সুযোগ দিবে না। সো এট এ টাইম এগুলো প্র্যাকটিস করলে আপনার ভিতরে এক ধরনের ভালো ধরনের একটা দক্ষতা তৈরি হবে একসাথে উত্তর দেওয়ার। ঠিক আছে, আমি বুধ উত্তরটা দিতে পারছি? জি ভাই। দ্যাটস ভেরি নাইস। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? লিসেনিং এর আলোচনা মোটামুটি ডান। লিসেনিং এর আলোচনা মোটামুটি ডান ভাই না? আপনারা আপনারা বুঝতেছেন কি? লিসেনিং এর আলোচনা মোটামুটি ডান। সো আপনাদের মানে মানে অন্য কিছু নিয়ে আমি মুভ করবো এখন, এবং খুব গোছানো সলিউশন দিব। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমি অন্য কিছুতে যাই। ওকে, আমি মুভ করবো তাহলে। জি ভাইয়া, করতে ওকে পারেন। ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। সো এখন আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে, আমরা এখন কথা বলবো হচ্ছে আপনার লিসনিং স্পিকিং নিয়ে। তো আমি সবাইকেই বলি, অনেকে বলে রিপিটিটিভ, বাট ইয়েস অফকোর্স একটা কথা আছে না যে আহ, ভালো কথা বারবার বলা যায়, ভালো কাজ বারবার করতে হয়, তাইলেই জীবন সুন্দর হয়। তো ভালো জিনিস আপনি বারবার প্র্যাকটিস করবেন, জীবন সুন্দর হবে। সবসময় চেঞ্জ ভালো জিনিস না। আপনি চিন্তা করে দেখেন যে আপনার জীবনে অধিকাংশ সময় আপনি ব্যয় করছেন রিপিটেটিভ ওয়ার্ক করে, এবং যারা স্কিল্ড কোনো কিছু তারা রিপিটেটিভ ওয়ার্ক করেন আসলে। বাট এভরি সিঙ্গেল টাইম তারা কিছু শেখেন, এবং পরের বার যখন করেন ওইটা ওই এক্সিলেন্স কাজে দিয়ে লাগিয়ে তারা কাজ করেন, এভাবেই তারা কিন্তু এক্সিলেন্ট হন। ঠিক আছে, এক্সিলেন্স আনতে গেলে আপনাকে রিপিট ওয়ার্ক করতেই হবে, বাট সেটা ডিফারেন্ট ওয়েতে। আগের যে আপনার যে অর্জিত জ্ঞান সেটা কাজে লাগিয়ে আরো বেটার কিছু করতে হবে। সো স্পিকিং এ ভালো করার জন্য আমি বলি চারটা জিনিস যথেষ্ট। ইফ ইউ ওয়ান্ট টু গেট 7+ ইন স্পিকিং, ইউ নিড 4 কোর থিংস। এর বাইরে আসলে কিছু দরকার নেই, লিখে দিচ্ছি আমি সেগুলো। প্রথম জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকিউরেসি। ইউ মাস্ট বি ভেরি কারেক্ট গ্রামাটিক্যালি। আপনি গ্রামারে ভুল বলবেন, এটা অ্যাকসেপ্ট করা হবে না আসলে, এটা মেনে নেওয়ার সুযোগ নাই। অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, রেলেভেন্স। বেসিক্যালি এই জিনিসগুলো আসছে কিন্তু ওই যে মার্কিং ক্রাইটেরিয়া থেকে। সো আমি এগুলো আসলে আউট অফ নাথিং বলি নাই। ডেফিনেটলি এগুলোর কোনো কারণ আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সো অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি এন্ড রেলেভেন্স। হোয়াট ইজ অ্যাকিউরেসি? অ্যাকিউরেসিটা হচ্ছে বেসিক্যালি, হোয়াট শুড আই সে, আপনি গ্রামাটিক্যালি কারেক্ট হবেন। আপনার দুই একটা ভুল হইতে পারে, কিন্তু আপনি ভুলের লাইসেন্স নিয়ে বসতে পারেন না। ঠিক আছে? সো ভুল অফকোর্স পানিশেবল, কিন্তু সেটা খুব ছোট হইলে বিগ ডিল হয় না। ঠিক আছে, ভুল কিন্তু জীবন নাই, কিন্তু ভুলে ভরা জীবনও তো ভালো না। ঠিক তেমনি ভাবে আপনার কথা ভুলহীন হবে এটা বলা মুশকিল, চেষ্টা করতে হবে। বাট ভুল হয়ে গেলে ছোটখাটো ভুল ব্যাপার না, বাট ওভারঅল আপনি কারেক্ট থাকতে হবে। অ্যাকিউরেসি ইজ আ মাস্ট। অ্যাকিউরেসি, এরপরে আছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সিটা হচ্ছে কি, আপনি আসলে ফাস্ট কথা বলার দরকার নেই। ফ্লুয়েন্সি মানে কখনোই খুব ফাস্ট কথা বলা না। কি বললাম কথাটা? ফ্লুয়েন্সি মানেই খুব ফাস্ট কথা বলা না। ফাস্ট কথা বলা একটা ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে আমরা যেটাকে বলি আ সুইট ফ্লো অফ ওয়ার্ডস। অর্থাৎ আপনি যখন কথা বলবেন আপনি একটা সুইট ফ্লো মেনটেন করে কথা বলবেন। যেমন আমি যখন কথা বলছি আমি কিন্তু একটা সুইট ফ্লোতে আছি। আমার কথা শুনে কিন্তু আপনাদের মনে হবে না যে আমি মুখস্থ বলতেছি, রাইট? সো আমার কথাবার্তার মধ্যে যে এমন একটা সাবলীল ভাব আছে, আপনার কথাবার্তার মধ্যে সেটা থাকতে হবে। কথা শুনে যেন মনে না হয় যে আপনি বানায় বানায় বলতেছেন, মনের কথা বলতেছেন, বা ইতস্তত হয়ে বলতেছেন, বা আটকে আটকে বলতেছেন, এক এক সময় এক এক ভাবে বলতেছেন। না, এরকম না। ফ্লুয়েন্সিটা থাকতে হবে। ঠিক আছে, ফ্লুয়েন্সিটা অনেকটা হাইওয়েতে গাড়ি চালানোর মতো, একটা ভালো স্পিডে সবসময় মেনটেন করে করে যেতে হয়। ঠিক আছে, থামাথামি যায় না। আর হাইওয়েতে না হলে কি হয়, ওই লোকাল এলাকায় হলে কি একটু পর পর থামতে হয়, আটকায় যায়, জ্যাম পড়ে, এই করে সেই করে। তো ওইটা না, হাইওয়েতে বড় রোডে আপনি যখন গাড়ি চালাবেন তখন একটা স্পিড মেনটেন করতে হয়। ওইটা হচ্ছে ফ্লুয়েন্সির মতো, রাইট? সুইট ফ্লো অফ ওয়ার্ডস থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে রেলেভেন্স। রেলেভেন্ট মানে ইউ মাস্ট বি রিলেভেন্ট টু ইউর টপিক। আপনি টপিকের খুব বেশি বাইরে কথা বলা যাবে না, একেবারে বাইরে বলা যাবে না। আপনাকে জিজ্ঞেস করলো যে জীবনে তুমি কখনো খেলছো কিনা, খেলাধুলা করছো কিনা, তখন আপনি বললেন যে আমার ভাই তো বিশাল বড় খেলোয়াড়, ওর সাথে আমার ভালো সম্পর্ক। দিস ইজ ইররেলেভেন্ট। আপনার ভাইয়ের কথা কেউ জিজ্ঞেস করেন না। আপনি বলতে পারেন যে হাউ এভার মাই ব্রাদার ইজ আ ভেরি গুড অ্যাথলেট, সো আই হ্যাভ দ্যাট মাচ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস এন্ড আই হ্যাভ হিউজ কি বলে কারেজ টু ফেস অল দ্য থিংস ইন ইন স্পোর্টস। বলে দিতে পারেন কথার কথা। সো
অফকোর্স আপনাকে রিলেভেন্ট হইতে হবে, রিলেভেন্স ছাড়া আপনি আসলে এটা কাজ করতে পারবেন না। আরেকটা জিনিস আমি সবাইকে বলি, এইটুকু মেনটেন করলে ইউ ক্যান গেট আপ টু 7। এইখানটাতে আমি আপনাকে বলি 7+ পাইতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। দ্যাট ইজ নট ফোর্সফুল ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন, কি বললাম কথাটা? আবার বলেন, কি বললাম? ডাইভার্সিফিকেশন। Simplification. এক্স্যাক্টলি, ডাইভার্সিফিকেশন মানে কি? আপনি একই শব্দ বারবার বলবেন না, একই এক্সপ্রেশন বারবার দিবেন না, একই সেন্টেন্স স্ট্রাকচার বারবার বলবেন না, একই শব্দ বারবার না হয়ে অন্যভাবে বলবেন, সিনোনিম ব্যবহার করবেন, সামটাইমস অ্যান্টোনিম, সামটাইমস গুড ইডিয়মস ব্যবহার করতে পারেন আপনি, কানেক্টরস ব্যবহার করতে পারেন আপনি। সো দিজ আর মানে কি জুয়েলারি এলিমেন্টস, আমি বলি জুয়েলারি এলিমেন্টস, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন? আপনাকে অনেক সুন্দরভাবে আপনার কথা সাজাইতে পারবেন। দেখেন, একটা কথা অনেক কিছু। জি, আপু কিছু বলবেন? Now, ও, ফাইন। সো একটা কথা অনেক কিছু, আসলে আপনি যখন বলবেন ওর সময় লাগে না বুঝতে। আহ, আমি ধরেন দীর্ঘ সময় ধরে পড়াচ্ছি, আমি কিন্তু মোটামুটি বুঝতে পারি যে আসলে একটা লেখা দেখলে। আমাকে একদিন ওদিন বলতেছে যে ভাই আমার রাইটিংটা চেক করে দেন নাই, একটু দিলে ভালো হতো আমার জন্য, আমাকে বলতেছে। তা আমি ওকে দেখে দিয়ে দিছি, তো বললো যে ভাই তাড়াতাড়ি দেখে দিলেন। তা বললাম যে আমি তো, তুমি 20 মিনিট লাগতে পারে লিখতে, আমার তো 20 মিনিট পড়তে লাগবে না, আমার লাগবে 2 মিনিট। কিছু কিছু ক্ষেত্রে 1 মিনিটও হবে, কারণ আমার তো পড়তে টাইম লাগে না। আপনি কি লিখবেন ওটা আমি প্রথম প্রথম বুঝি, তা আমি যেটা বলবো সেটা বুঝেই বলবো। দ্যাট ইজ দ্য বেনিফিট অফ এক্সপেরিয়েন্স। তার মানে কি, ওরাও বুঝে যায়, এই কারণে ওরা এখন আর 2 মিনিট কথা বলতে দেয় না কিউ কার্ডে, ওরা অনেক সময় মূল প্রশ্নের সময় আটকায় দেয়। বাট মাথায় রাখবেন, আপনি আপনার 100% প্রিপারেশন রাখবেন। আপনি আবার কিউ কার্ডে 2 মিনিট থেকে 1 মিনিটের প্রিপারেশন রাখলে পরে ও সুযোগ দিলে আর কথা বলতে পারবেন না। কথা বুঝেন নাই? এরকম আর কি ব্যাপারটা। সো মাথায় রাখতে হবে যে এই 4টা জিনিস যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার স্পিকিং এ 7+, আসা কোনো বিগ ডিল না। আমি নিজে বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম স্কুল কলেজে, যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন হয়তো আমাকে ইংরেজি মাধ্যমে পড়তে হয়েছে, কিন্তু দেখেন আমি একটা সাধারণ ছিলাম, আমি কিন্তু 8 পাইছি। সো দিস ইজ নট সো ইজি। ডেফিনেটলি দের ইজ সামথিং এলস, যেটা আপনার রিউমার বলেন, মিথ বলেন, এটার বাইরেও আছে। আমার অনেক ফ্রেন্ড কিন্তু ইংলিশ মিডিয়াম পড়ার পর 8 পায় নাই, বিকজ আই আমার মানে কি বলবো, আই জেনুইনলি ওয়ার্ক ভেরি হার্ড। সো মাথায় রাখতে হবে, ভালো করার জন্য বেসিক্যালি যেটা দরকার হার্ড ওয়ার্ক এবং স্ট্র্যাটেজিক হার্ড ওয়ার্ক, বুঝে। সো অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, রেলেভেন্স এন্ড ডাইভার্সিফিকেশন, অল দোজ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট টু গেট 7+। এখন আপনি বলতে পারেন যে হুইচ ম্যাটেরিয়ালস ডু আই নিড, কোনগুলো আপনার দরকার পড়বে। দেখেন কোনগুলো দরকার পড়বে, এটা আমি আপনাকে একটু বলেই দিচ্ছি। সো আপনি কিছু লাগবে না, আপনি জাস্ট 2টা ম্যাটেরিয়াল নিতে পারেন ম্যাক্স, এর বেশি কিছু লাগবে না। আমি বলে দিচ্ছি আপনাকে, একটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সারের জন্য একটা ম্যাটেরিয়াল দরকার, শুধু কোয়েশ্চেন একটা ম্যাটেরিয়াল দরকার। মার্কারের যে বইটা আছে এটা নিতে পারেন, এই বইটা থেকে কমন টমন আসে, বাট ইউর কোয়েশ্চেন শুড বি কমন, বাট ইউর অ্যান্সার শুড বি আউটস্ট্যান্ডিং। এটা মানতে হবে। প্রশ্ন কমন ডাজন্ট ম্যাটার, প্রশ্ন তো কমন করতেই পারে। আমাকে কে যেন মেসেজ দিছে, আসগর, আসগর ভাই কিছু বলবেন? আসগর ভাই টেক্সট দিলেন, কিছু কি বলবেন ভাইয়া? ওকে, বিগ ডিল না, মার্কারের বইটা পড়তে পারেন। আর আরেকটা বই আছে, বইটার নাম আমি একটু মনে করি, দাঁড়ান, বয়স হচ্ছে বোধহয় ভুলে যাচ্ছে। ওকে, অ্যাকচুয়াল টেস্ট। সো এই 2টা বই বেসিক্যালি, এটা একটু মিড রেঞ্জ, এটা একটু ভালো। So 2টা বই পড়লে আমার মনে গুড এনাফ ফর গ্যাদারিং আইডিয়াস। এগুলো থেকে শুধু আইডিয়া গ্যাদার করবেন, তারপর যেটা করবেন, আমরা একটা শিট দিয়ে দিব। 133 কোয়েশ্চেন্স আছে এখানে। কি বললাম কথাটা? 133 কোয়েশ্চেন্স, কি বললাম বলেন তো? 133 কোয়েশ্চেন্স, এটা আমরা শিট দিয়ে দিব, আপনি চাইলে বইও কিনে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কোয়েশ্চেন ব্যাংক আছে বাজারে প্রচুর, নাম না বলি আমি, কোয়েশ্চেন ব্যাংক আছে, আমরা হয়তো কোয়েশ্চেন ব্যাংক ভবিষ্যতে করবো। সো আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, এটা আপনি পিডিএফ নিয়ে প্রিন্ট করে নিতে পারেন, কোনো প্রবলেম। 133 পেজেস আছে, কত করে পড়বে? অনেক টাকা পড়ে যাবে, তার থেকে বই কিনে নেওয়াই ভালো। প্রিন্ট করে যদি পড়েন তাহলে বই কিনে নেবেন, আর যদি পিডিএফ পড়েন তাহলে এখান থেকে পড়তে পারবেন, কোনো প্রবলেম নাই। So, এই কয়টা জিনিস যথেষ্ট। তার সাথে একটা কাজ বলবো আমি, আইএলস, সরি, ইংলিশ স্পিকিং সাকসেস বলে একটা ট্রেনার, কিথ বলে একজন আছে, ইংলিশ স্পিকিং সাকসেস। আমি একই কথা বারবার বলি, কারণ দরকার নেই, অনেক ডাইভার্সিফাইড কথা হয়ে তো লাভ নাই, নাকি লাভ আছে? সো ইংলিশ স্পিকিং সাকসেস, এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, এখানে ওরা বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলে। কিথ, সো ভেরি গুড মেন্টর, খুবই সুন্দরভাবে কথা বলে, হাস্যোজ্জ্বল, ভালোই লাগে ওর কথা শুনতে আমার, বাট সময় পাই না।
সো এই জিনিসগুলো হইলে আপনি স্পিকিং আর কোনো খারাপ করার কারণ নাই যদি আপনি জেনুইনলি প্র্যাকটিস করেন and পড়াশোনা করেন। আমি স্পিকিং নিয়ে একটু প্রশ্ন নিব, কারো কোনো প্রবলেম আছে বুঝতে? আচ্ছা, প্রবলেম যে নাই এটাও কাইন্ডলি বলবেন যে নাই, মানে জি না ভাইয়া, মানে প্রবলেম নাই, তাই তো? না ওকে, ফাইন। বুঝতে সমস্যা হয়নি। মানে যেগুলো বলেছি বুঝতে পেরেছেন, তাই তো? জি জি দ্যাটস ভেরি নাইস, দ্যাটস ভেরি নাইস। আমি জিজ্ঞেস করবো আফরাকে, আফরা আপনি বুঝতে পেরেছেন? জি, কোনো সমস্যা নেই। ভেরি নাইস। আমাদের সাথে আছে রাহাত আরা, রাহাত আরা বুঝতে পেরেছেন? জি স্যার, বইয়ের নাম দুটো যদি একটু আরেকবার কাইন্ডলি বলেন। ও শিওর শিওর, হোয়াই নট। একটা বই হচ্ছে, আমি আমি আবার করে দিচ্ছি, আনডু করে দিচ্ছি, জি তাহলে হয়তো আসতে পারে। মাই গুডনেস, মানে আমার সিস্টেমও স্লো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে আস্তে আস্তে এগুলো সব। সরি, দ্যাটস দ্য পয়েন্ট। সো কোয়েশ্চেন অ্যান্সার, এটা আপনার আইডিয়া জেনারেট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মার্কার এন্ড অ্যাকচুয়াল টেস্ট। এই দুটো বই আপনি বললেই হবে, স্পিকিং মার্কার, স্পিক অ্যাকচুয়াল টেস্ট। অ্যাকচুয়াল টেস্ট একটু ডিফিকাল্ট, বাট এটা থেকে আপনি ভালো ধারণা পাবেন। শীটটা হচ্ছে আমরা একটা শীট দিব ক্লাসে, বাট ওইটা 133টা প্রশ্ন আছে, ফুল টেস্ট একদম 1 2 3। ওইটা খুবই হেল্পফুল, ওইটা ওইটা হলেই যথেষ্ট। আপনারা যারা প্রিন্ট করে পড়বেন তারা বই নিয়ে পড়তে পারেন, কারণ 133 পেজ আপনার করতে বহু টাকা। কত লাগবে এপিটোপিট করলে? কত লাগবে? 60 65, তাহলে কত পড়ে? 60 পর 70ই হইলো, 200 লেগে যাবে। তো অনেক টাকা এটা। আমরা 200 দিয়ে বই কিনে ফেলা যায়, যে কোনো একটা মানে কোয়েশ্চেন ব্যাংক কিনে নিতে পারেন। আপনারা ক্লাসে কোয়েশ্চেন করবেন, বলে দিব কোনো ভালো বইয়ের নাম, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমি চাই না আসলে কারোর নাম বলতে। সো এটা হলো একটা ব্যাপার, ঠিক আছে? কারণ পার্সোনাল রিকমেন্ডেশন যেহেতু অনেকের কাছে যাবে, এটা এটা অনেকে দেখতেও পারে হয়তো বা, তো এটা সবার জন্য সমানভাবে উপকৃত নাও হতে পারেন। তো এই জন্য আমি আর নাম বলতে চাই না কোনো একটা। আপনারা ক্লাসে পার্সোনালি আস্ক করবেন, আমি বলে দিব। আরেকটা হচ্ছে ইংলিশ স্পিকিং সাকসেস, এর একটা সম্ভবত চ্যানেল, ইউটিউব চ্যানেল সোফার, এটাও ভালো, আপনারা দেখতে পারেন। এগুলো জাস্ট দেখতে পারেন, মানে আপনি জাস্ট একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেখতে পারেন। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে স্পিকিং নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই, আছে কি? না ভাইয়া। দ্যাটস ভেরি নাইস। ওকে, সো এখন আমরা কথা বলবো দ্য ওয়ান এন্ড অনলি রাইটিং। রাইটিং এ শুধু আপনার একটা গুণ যদি থাকে, তাহলে রাইটিং এ আপনি মানে এন্ডলেস আপনার অপরচুনিটি। এবং আমার মনে রাখবেন, আইএলটিএস একটা ভালো স্কোর থাকা মানে হচ্ছে গিয়া বেসিকলি আপনি খুবই একটা মানে ভালো কিছু এটা, কারণ আমাদের রাইটিং ভালো না। আমি দেখি তো রাইটিং ভালো না, খুব খারাপ আমাদের রাইটিং, ঠিক আছে? সো রাইটিং এ ভালো করার কিছু পথ আমি বলে দিচ্ছি, খুবই সোজা। প্রথম ব্যাপারটা হলো যে আপনাকে ভালো গ্রামার জানতেই হবে, বিকজ গ্রামার আর মানে গ্রামার ইজ দ্য কালেকশন অফ রুলস। আপনি নিয়ম না জেনে কিছু করতে পারবেন না, যেহেতু একটা টেস্ট, ফার্স্ট অফ অল। এরপর আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং এর রুলস। এটা আমরা অবশ্যই শিখাই দিব, যেমন টাস্ক ওয়ানে আপনি অ্যাটলিস্ট 150 শব্দ লিখতে হবে, রিকমেন্ডেড 170, 200-র উপরে না। টাস্ক টুতে আপনি কি করবেন? 250 ওয়ার্ডস অ্যাটলিস্ট লিখবেন, 270, 75 to 80 রিকমেন্ডেড, 300-এর উপরে অফকোর্স না। টাস্ক ওয়ানে আপনি কোনো ওপিনিয়ন দিতে পারবেন না, টাস্ক টুতে আপনাকে দিতেই হবে। টাস্ক ওয়ানে আপনি কোনো কনক্লুশন দিতে পারবেন না, টাস্ক টুতে দিতেই হবে। টাস্ক ওয়ানে ওভারভিউটা পার্ট মানে সেকেন্ড, মানে কি বলে সেকেন্ড স্টেপে দিবেন, শেষে দিবেন না। এটা আপনার জানতে হবে। ওভারভিউতে আপনি নাম্বার ইউজ করবেন না, ওভারভিউটা কি রকম হয় এটা আপনি জানতে হবে। থিসিস স্টেটমেন্টস আর ইন্ট্রোডাকশন যে এক না, এটা আপনাকে জানতে হবে। সো এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে এই রুলের মধ্যে পড়ে, এই রুলগুলো আমরা ক্লাসে দেখাই দিব, প্রথমেই দেখাই দিব, নো ডিপ বিগ ডিল। এটা আপনাকে জানতে হবে। আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হলো গিয়ে ওই ভোক্যাব তো জানতেই হবে, তাই না? ভোক্যাব এন্ড ইটিসি এগুলো তো জানতেই হবে, এগুলো বলার কিছু নেই, তা বলে দিলাম। আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে রিরাইটিং। আই রিপিট, রিরাইটিং, যেটাকে আমরা বলি ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেশন। ওকে, ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেশন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন আমরা পড়তাম, বিভিন্ন বই পড়তাম বিদেশি। তো বিদেশি বইয়ের একটা অংশে আবার লেখা থাকতো এশিয়ান এডিশন, মানে আমেরিকান এডিশন।
এরকম মানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিছু এডিশন বেরোয়। এটার কারণটা হইলো সবই ইংলিশ, কিন্তু একটা ধরেন আপনি ইন্ডিয়ান ইংলিশ বা এই যে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের ইংলিশ, একটা হচ্ছে মানে আমেরিকান ইংলিশ, এরকম ইউরোপিয়ান ইংলিশ, এরকম হয়তো বিভিন্ন অঞ্চল ভিত্তিক ইংলিশ আছে। তো মাথায় রাখতে হবে যে ভালোর থেকে ভালো করতে গেলে রিরাইটিংটা জানতে হবে আপনাকে। রিরাইটিং ইজ আ কি, রিরাইটিংটা শেখার উপায়টা কি সেটা আমরা একটু বলে দিব। রিরাইটিং এর সাথে আপনি যেটা দেখবেন প্যারাফ্রেজিং, এগুলো এটার ভিতরেই আছে। প্যারাফ্রেজিং এর ভিতরেই পড়বে। রিরাইটিং ইংলিশ টু ইংলিশ এটা আপনাকে জানতেই হবে। কিভাবে জানতে হবে? এখন গ্রামারটা তো আপনি শিখবেন, কিছু টপিক আছে এগুলো আপনি ভালো জানবেন। আমি যদি আপনি লিখেও দিই টপিকের নামগুলো সেটাও আপনি জানবেন, আমি লিখেই দিচ্ছি, কোনো প্রবলেম নাই, লিখে নেন। আপনাকে জানতে হবে আর্টিকেলস, লিখে নেন, আমি একটু সবগুলো মধ্যে লিখতে পারবো না। আর্টিকেলস, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অফ এগ্রিমেন্ট, তারপর ট্রান্সফরমেশন। ভয়েস খুব কাজের জিনিস, ট্রান্সফরমেশন খুব কাজের জিনিস। সেই সাথে আপনাকে জানতে হবে কানেক্টরস, কারণ কানেক্টরের প্রচুর ব্যবহার আছে আমাদের স্পিকিং এন্ড রাইটিং। এই জিনিসগুলো খুব দরকার। 7টা টপিক, 2, 4, 5টা বললাম তো, আর 2টা আছে আর কি। তাহলে আর্টিকেলস, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন, ভয়েস, কানেক্টরস, আরেকটা কি বাদ দিলাম? 2, 4, 5, 6, 6টাই, 4টা লাগবে না, 6টাই করেন। সো এগুলো আপনি যদি ভালো জানেন, আপনার আমরা যে মানে রুলস গুলো শিখাই দিব রাইটিং এর, ওগুলো যদি আপনি করেন, ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব, এগুলো আপনারা করেন, রিরাইটিংটা আমরা শিখাই দিব ধরে ধরে, যে হাউ ইউ ক্যান রিরাইট আ থিং। একটা জিনিস আছে ওটাকে ভেঙে কিভাবে আপনি লিখবেন। বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার ডাইভার্সিফিকেশনের জন্য সেগুলো আমরা বলে দিব ক্লাসে, আমাদের সাপ্লিমেন্টারি আছে, আমরা দিয়ে দিব। ওই জিনিসগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে, ওগুলো নিয়ে আমরা কাজ করব, সমস্যা নেই। ক্লাসে আপনারা প্রচুর সাপ্লিমেন্টারি পাবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমরা পুরো ক্লাস কখনোই নিজেরা সব করাই দিই না। আপনি ক্লাসে যেমন প্র্যাকটিস করবেন, বাসার হোমওয়ার্কও থাকবে, সাপ্লিমেন্টারি থাকবে। রাইটিং এর জন্য আমরা বলি 2 থেকে 3টা বই পড়ার জন্য। তো সেই বইগুলো আমাদের আমরা বলে বলে দিব কি কি বই। সো 2 থেকে 3টা বই পড়লে আমার মনে হয় ঠিকঠাক আছে, এবং কিভাবে পড়তে হবে সেটাও বলে দিব। এই কয়টা 2 থেকে 3টা বই যথেষ্ট রাইটিং এর জন্য, এর বেশি লাগে না। 7 পর্যন্ত পাইতে এর বেশি লাগে না। সো 2-3টা বই অনেক অনেক আছে, এগুলো বুঝা পড়লে লাগে না। আর যদি বুঝা না পড়েন, আসলে 200-300 পড়েও লাভ নেই, কারণ আপনি যদি কন্টেন্টটাকে পিক করতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? আমার মনে হয় রাইটিংটা খুব অল্প কথায় বলে দিলাম না? আমরা অল্প কথায়, জিনিসটা এরকম, খুব জটিল কিছু না। যদি আপনি প্যানিক না করেন, জটিল কিছু না, যেভাবে বলবো পড়াশোনা করবে হয়ে যাবে। বাট আপনি মাথায় রাখবেন যে সিনসিয়ারিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সিরিয়াসনেস। সিরিয়াস হওয়ার থেকে সিনসিয়ার হওয়া বেশি ইম্পর্টেন্ট লাইফে। আমি যেটা চেষ্টা করতেছি এখন, আমারও এটা তপস্যার বিষয়, আমি আসলে সিরিয়াস না থেকে সিনসিয়ার হওয়ার চেষ্টা করতেছি। সিরিয়াসনেস মানে হলো যে আপনি সবকিছু নিয়ে খুব ক্রেজি, বাট সিনসিয়ারিটি মানে হলো যে আপনি সবকিছু নিয়ে অন টাইম, এবং আপনি সবকিছু খেয়াল রাখতেছেন, ডে টু ডে টাস্কগুলো শেষ করতেছেন। মানে সিনসিয়ারিটি ইজ মোর ফোকাসড অন অ্যাক্টিভিটি, আর সিরিয়াসনেস ইজ অল অ্যাবাউট, আই থিঙ্ক সো, ইজ অল অ্যাবাউট অ্যারেঞ্জমেন্ট। এটা অ্যারেঞ্জ করতে হবে, এটা অ্যারেঞ্জ করতে হবে, এটা লাগবে, ওটা লাগবে, থাকার পর আর পড়ি না। So, ওইটা খারাপ। যা কিছু আছে সেটা নিয়ে যুদ্ধ করতে হবে। যুদ্ধের সময় যদি ভাবতো লোকজন যে আরে আমি তো লুঙ্গি পরে যুদ্ধ করবো, এটা হইব? যুদ্ধই তো হইব না। তাহলে কি হইতো বলেন? লুঙ্গির পরেই তো অনেক লোক যুদ্ধ করছে। সো থিং ইজ দ্যাট, মানে আই এম নট এক্সপার্ট হিয়ার, বাট আমি আমার মোটিভেশনের জায়গাটা বললাম, আমি বুঝিও কম বিষয়গুলো। সো এরকম আর কি ব্যাপারটা। So, আপনার যা কিছু আছে ওইটা নিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুধু যেটা দরকার একটা প্রপার মাইন্ডসেট এন্ড গাইডলাইন, এর সাথে এই প্রপার মাইন্ডসেট এন্ড গাইডলাইন যদি আপনি পান, আপনি এমনি কাজ করতে পারবেন। মানুষ যখন দেখে পথ, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার রুমে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায়, আপনি কিন্তু আসলে মুভ করার সাহস পান না, যে কোথায় আটকে যাব, মাথায় ব্যথা পাবো, কি পড়ে ভেঙে যাবে। দাদার হ্যান্ড যখন আলো জ্বলে, তখন আপনি দেখেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে মুভ করতে পারেন। সো দিস ইজ দ্য রোল অফ গাইডলাইন, প্রপার গাইডলাইন আই শুড সে। সো রাইটিং নিয়ে কারো কোনো কথা আছে? না হ্যালো ভাই। হ্যালো হ্যালো, বাকিদের? না ভেরি ভাই, নাইস, ভেরি নাইস। আপনারা তো খুবই ভালো, আমার কোনো কিছুতে আপনাদের তেমন কোনো প্রশ্ন থাকে না। দ্যাট ইজ গুড। ওকে। আমরা এখনো বুঝে উঠতে পারিনি, তার জন্য কোয়েশ্চেন কম। যখন হ্যাঁ, বুঝবো তখন কোয়েশ্চেন বেশি হবে। না, যখন বুঝবেন তখনও প্রশ্ন কমই হবে। কারণটা হলো যে প্রশ্নটা আসবে, এটা ঠিক আছে,
কিন্তু আপনারা যখন বুঝতে শুরু করবেন তখন লজিক্যালি আমি বুঝাই দিব, তো তখন দেখবেন আপনারা বুঝে গেছেন। সো যেহেতু আমি আপনাদেরকে ধরে ধরে জিনিসগুলো বুঝাই দিব এক একটা, সো আপনারা দেখবেন আপনারা যে প্রবলেম ফেস করবেন এটা আমি আগে থেকেই জানি। সো ওইটার সলিউশন আমি দিয়ে দিছি। তখন প্রবলেম থাকবে না, তখন যেটা থাকবে মানে কোয়েশ্চেন, যে ঠিক আছে এটা কি করবো ভাইয়া, তাইলে তো ওইটা বিগ ডিল না, ওটা বলে দেওয়া যায়। ধরেন আপনি সারাদিন পড়ে আপনি 4টা, মনে করেন যে আপনি 2টা বই শেষ করছেন ক্যামব্রিজের, যে প্রবলেম গুলো হবে এগুলো বুঝাই দিতে আমার 20 মিনিট লাগবে। সো ব্যাপারটা অনেকটা এরকমই। সারাদিন লিখে আপনি ধরেন কথার কথা 4টা রাইটিং লিখছেন, এটা আপনি সারাদিনে 10টা রাইটিং লিখছেন, 10টা রাইটিং লিখতে আমার হয়তো বা 30 মিনিট লাগবে, বা 40 মিনিট 50 মিনিট লাগবে। সো এটা কথার কথা, এতগুলো যদি দেখে দিব না বা আপনি এতগুলো লিখবেন না, এটা কথার কথা বললাম। সো আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে যদি আপনি আস্তে আস্তে বুঝতে শুরু করেন, আপনাদের আহ, আস্তে আস্তে দেখবেন ডিফিকাল্টি কমে গেছে। ওকে, সো এরপরে যেটা হচ্ছে সেটা আমার কথা, রাইটিং, রিডিং। রিডিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ফর, মানে ফর দ্য স্টুডেন্টস অফ আওয়ার রিজিয়ন। আমাদের এখানকার স্টুডেন্ট রিডিং সবচেয়ে কঠিন। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হইলো 75% হচ্ছে বেসিকলি রিডিং হ্যাবিট। সো আপনাকে স্ক্যানিং ভালো জানতেই হবে, শর্টকাট দিয়ে কাজ হয় না, আমি আগেই বলে দিচ্ছি ভাইরা, শর্টকাট দিয়ে কাজ হয় না। কি দিয়ে কাজ হয় না? আবার বলেন, কি দিয়ে কাজ হয় না? শর্টকাট দিয়ে। না, শর্টকাট দিয়ে আপনি পাবেন না। ফার্স্ট লাইন, লাস্ট লাইন, অমুক ভাবে খুঁজলে হবে, এই করলে হবে, এগুলো যদি চলতো ভাই, তাইলে তো মনে করেন আপনি আগুন লাগাইতে পারতেন। এগুলা কাজ করে না, জেনুইন হ্যাবিট না থাকলে আসলে এগুলা কাজ করবে না। আপনি আসলেই যদি না পারেন, তাইলে আসলে শর্টকাট দিয়া বেশি দূর যাওয়া গেলে সবাই চলে যেত। মানে এদেশের বিদেশে যাওয়ার একটা প্রধান বাধা হচ্ছে আইএলস। আইএলসটা যদি পার হয়ে যেতে পারে মানুষ, প্রচুর মানুষ চলে যেত অনেক আগে। অনেকেই পারে না। ইভেন আমার পরিচিত অনেকে আছে যারা আইএলস ভালো করতে না পারার কারণে, খুব ভালো এক্সিলেন্ট রেজাল্ট হওয়ার পরও তারা বিদেশে যেতে পারেনি পড়তে, স্কলারশিপের জন্য। মানে এটা লাগবে, ছাড়া হবে না। সো ডেফিনেটলি এটা লাগবে। সো আপনাকে স্ক্যানিং জানতে হবে। সো রিডিং এর জন্য 75% দায়ী, মানে রিডিং এর সাকসেস 75 দায়ী হচ্ছে রিডিং হ্যাবিট। সো আপনি স্ক্যানিংটা শিখতে হবে। স্ক্যানিংটা আমরা ক্লাসে শিখাই দিব, তবে এখানে একটু বলি। আপনি বিভিন্ন জিনিস পড়তে পারেন, পেপার পড়তে পারেন, হ্যাঁ, পেন্সিল নিবেন, ইরেজার নিবেন, পেপার পড়বেন, কিওয়ার্ড গুলো দাগায় দাগে স্ক্যান করে করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন কি হয়েছে। এই হ্যাবিটটা শুধু গ্রো করেন, আপনি দেখবেন রিডিং আপনার জন্য অনেক সহজ হয়ে আসছে। আমরা আপনাকে কি রিডিং এর জন্য কোনো এক্সট্রা মেটেরিয়াল দরকার নেই আসলে, ক্যামব্রিজের বই বাদে। ক্যামব্রিজ 8 থেকে 19 করতে পারে, বা 10 থেকে 19, হোয়াট। কাজ কি হবে? প্রথমে কোয়েশ্চেন টাইপ গুলোকে জানা দরকার হবে, আমরা কোয়েশ্চেন টাইপ গুলোকে আপনাকে জানায় দিব। সো কোয়েশ্চেন টাইপ গুলোকে আপনাকে জানায় দিব, তারপরে স্ট্র্যাটেজি গুলো জানায় দিব, তারপরে এক্সাম অ্যাপ্রোচ দেখায় দিব, যে কোথায় কি কি করবেন। ওয়েট, এক্সাম অ্যাপ্রোচ দেখায় দিব, যে এক্সামের সময় কিভাবে কাজ করতে হবে। আপনাকে রিজনিং শিখায় দিব। সো মাথায় রাখবেন, রিজনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার। রিডিং হ্যাবিটের পরে যে জিনিসটা আমার মানে এক্সাম অ্যাপ্রোচে লাগবে সেটা হচ্ছে রিজনিং। রিজনিং মানে কি? উত্তরটা কেন হয়েছে, উত্তরটা কেন হয় না, এই জিনিসটা বাই করা। আমরা বলি যে 1 ঘন্টা যদি আপনি পরীক্ষা দিতে ব্যয় করেন, তাহলে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা আপনার ব্যয় করা উচিত রিজনিং এ। বিকজ রিজনিং ঠিক না হলে আপনি জীবনে ভালো করতে পারবেন না, এটা বেশি থাকেন। রিজনিংটাই আসল রিডিং এর ক্ষেত্রে। রিজনিং যত বেশি করবেন আর রিডিং হ্যাবিট যত ভালো থাকবে, তত আপনি রিডিং এ ভালো করবেন। আপনি 7, 7.5 এটা পাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি আপনাকে বললাম যে আপনি যাই লিখে দেন আমি দ্রুত পড়তে পারি, এই কারণেই তো আমার রিডিং এটা আসছে। তো এখন বলতে পারেন অনেকে যে ভাই 9 কেন পান নাই, মানে এটার কোনো কথা নাই। আমি 9-এর জন্য অ্যাপ্রোচ করি নাই, আমার 9 ইচ্ছেই ছিল না। 9-এর জন্য 2-3 পরীক্ষা দিতে হয় টানা, এবং ওটার জন্য একটু পড়তে হয়, আবার দেখতে হয়। ওইটা আসলে আলাদা অ্যারেঞ্জমেন্ট। এত কাজ কাম করে আসলে এটা সুযোগ করে উঠতে পারতেছে না, 9 লাগতেছে না আমার এই মুহূর্তে। দ্যাট ইজ, আমি ওটার জন্য ভাবি না। সো থিং ইজ দ্যাট, কখনো হয়তো 9 পাবো, চেষ্টা চেষ্টা করতেও পারি 9 পাওয়ার, যেটা ঠিক আছে, ট্যাগ লাগাইলাম 9 পেয়েছি। বাট ওইটা আমার লাগে না আসলে। তো যেটা বিষয় সেটা হলো যে স্ক্যানিংটা ভালো জানলে, রিডিং হ্যাবিটটা ভালো হইলে, 3টা জিনিস তাহলে আমরা পাইলাম। একটা হচ্ছে রিডিং হ্যাবিট, স্ক্যানিং অ্যান্ড রিজনিং। এই 3টা যদি আমরা করতে পারি, তাহলে আসলে আমাদের রিডিং এ খারাপ করার কোনো কারণ নেই। 6.5 পাইতে আমাদের লাগবে, একাডেমি যারা তাদের লাগবে 27-40। এইটা আমি একটু ব্রেকডাউনটা দেখাই দিই কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে। ভাইয়া রিজনিংটা কিভাবে? রিজনিংটা হচ্ছে আপু, যে কেন একটা উত্তর হইলো না, কেন একটা উত্তর হইলো, হইলে তো আপনি বুঝতে পারবেন যে পাইছি উত্তর এটা, রাইট? মানে রাইট, মানে দ্য রিজনিং ইজ টু ফাইন্ড দ্য রিজন বিহাইন্ড দ্য রাইট আর রং অ্যান্সার। বুঝলেন নাই?
মানে রাইট কেন হইলো, রং কেন হইলো, এটার কারণ খোঁজাটাই হচ্ছে রিজনিং। কারণ আপনি মাথায় রাখতে হবে, ভুল হইছে আপনি ফালাই দিলেন, লাভ নাই। আরেকটা কথা মাথায় রাখবেন, ক্যামব্রিজের বইগুলোকে নষ্ট করা যাবে না। নষ্ট মানে দাগায় নষ্ট করা না, মানে হলো প্র্যাকটিস কইরা। আপনি ক্যামব্রিজের বই বাদে মার্কেটে আর তেমন কোনো ম্যাটেরিয়াল নাই আপনার এক্সাম, মানে মানে আইএলটিএস এর, মানে ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড কোনো ম্যাটেরিয়াল নাই কিন্তু। সো ইউ মেক শিওর যে আপনি প্রপারলি একটা রিডিং হ্যাবিট তৈরি করে আপনি কিন্তু প্র্যাকটিসে যাবেন, নাহলে আপনি সব প্র্যাকটিস করে ফেলবেন কিন্তু আপনার রিডিং হ্যাবিট ভালো না, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। ব্যাপারটা অনেকটা ওই যে এরকম যে ট্রেনের টিকিট না কেটে আপনি ট্রেনের উপর মানে মানে ভেতরে গিয়ে বসে আছেন, যখন সময় আসছে তখন টিকিট কাটতে গিয়ে দেখেন যে ট্রেনের আপনার সিট আরেকজন নিয়ে নিছে। তার মানে রিডিং হ্যাবিট ঠিক না করে আপনি কি করছেন, আপনি সলভ করা শুরু করছেন, অনেক সময় লাগতেছে, তখন আবার আপনাকে রিডিং হ্যাবিট ঠিক করে আসতে হবে, ততদিনে পরীক্ষার সময় শেষ, তখন আর আপনার ওই মোটিভেশন থাকবে না। আর আপনি তো একবার সলভ করে ফেলছেন, তো আপনি তো সবই পারেন। আমারই একটা স্টুডেন্ট, আমি নাম না বলি, উনি হচ্ছে এরকম পণ্ডিতি করে আগেই সব করে ফেলছে, করার পরে উনি বলতেছে যে ভাই আমি তো সব করে ফেলছি। ওনারও কিছু ভুল গাইডলাইন ছিল ওনার পেছনে, ওনারা যারা বলছে তারা ভুল শিখাইছে কিছু জিনিস। এনিওয়ে উনি পরে আসছে আমার কাছে, তো উনি কি বলছে আমি তো সব পারি এগুলা। তো আমি বলছি আপনাকে রিডিংটা ঠিক করেন, হ্যাবিটটা। তো উনি রিডিং হ্যাবিট ঠিক করার পরে গিয়ে দেখে উনি 38টা 39টা করে পারে, কিন্তু আসলে তো 48 39 হয় না ওনার। উনি যেহেতু এগুলো আগে সব পড়ে সলভ করে ফেলছে, যেন ওনার কাছে মনে হয় এগুলো সব ঠিক আছে। আমি অন্য কিছু মেটেরিয়াল দিলাম, ওগুলো অনেক কঠিন, ওগুলো স্ট্যান্ডার্ড না, মানে এক্সাম স্ট্যান্ডার্ড না। পরে উনি কিন্তু খারাপই করলেন, উনি 6 পাইলেন। সিক্স পেয়ে তার মাস্টার্সে যাওয়া যায় না ভালো দেশে। তো উনি কিন্তু এখনো সাফার করতেছেন, উনি এখন বলতেছে ভাই কি ভুল করছে এটা আমি জানি শুধু। সো বিফোর স্টার্টিং মানে ক্যামব্রিজ বুকস আপনি ডেফিনেটলি চিন্তা করবেন যে আমি একটা গুড রিডিং হ্যাবিট ঠিক করে আসবো। আপনাদের একটা জিনিস শিখাই দিই, একাডেমিক এবং জিটিতে একটু পার্থক্য আছে। 27টা পেলে 6.5, 40 যেটা একাডেমিকের জন্য, জিটির ক্ষেত্রে একটু বেশি পাইতে হয়, সম্ভবত 31টা। জিটির ক্ষেত্রে প্যাসেজ গুলো ছোট ছোট থাকে। বলা হয়ে থাকে রিডিং এ 3 থেকে 5টা প্যাসেজ থাকে রিডিং এর ক্ষেত্রে। একাডেমির ক্ষেত্রে 3টাই প্যাসেজ থাকে সাধারণত। সাধারণত কি 3টাই থাকে, 1 2 3 প্যাসেজ 1 2 3। আর জিটির ক্ষেত্রে 4 থেকে 5টা থাকে। তো মাথায় রাখতে হবে, একাডেমিকের টাইপ বলি এটা যেহেতু স্ট্যান্ডার্ড, মানে এটা ফিক্স মোটামুটি 12 থেকে 14টা প্রশ্ন থাকে, ঠিক আছে। আর জিটির ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে 12 থেকে 14টা প্রতিটাতে থাকে, যেভাবে করে 3টাতে 40টা প্রশ্ন থাকে। 7 থেকে 8 ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা ক্লাসে অবশ্যই আলোচনা করব, নো ইস্যু। প্র্যাকটিসও করাবো আমরা। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবচেয়ে, এখানে অনেকগুলো প্যাসেজ আছে, তারপর যদি বলি মাথায় রাখতে হবে যে জিটির শেষের যে প্যাসেজটা ওইটা সেম থাকে, ওইটা মানে ওটা হেভি কঠিন থাকে। বেসিক্যালি ওই যে আমাদের যে একাডেমিকের যে 1 আর 2 এইটাকেই ভেঙে ওরা 4টা করে আসলে, আর কিছু না। যাই হোক ওরা করে ওদের সুবিধার্থে করে, হয়তো বা চাই যে একটু সহজ করুক, জিটিতে একটু সহজই থাকে, যে নাম্বার বেশি পাইতে হয়, so সমান সমান। তো আমাদের যেটা হয় যেটা এটা হচ্ছে একটা প্যাসেজ 1, প্যাসেজ 2 এন্ড প্যাসেজ 3। মাথায় রাখতে হবে প্যাসেজ 1 সবচেয়ে সোজা, প্যাসেজ 2 একটু কঠিন, প্যাসেজ 3 সবচেয়ে কঠিন। তো আমাদের মার্কস তোলার যা একে তুলতে হবে। So আমরা 13টা প্রশ্ন ধরি, 13টা পারতে হবে 15 মিনিটস, এটা পারতেই হবে। প্যাসেজ 1-এ 13 পাইতে হবে 15 মিনিটে, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ রিডিং এর। এটা যদি আপনি পারেন তাহলে আপনি মনে করবেন যে সাময়িকভাবে আপনি মানে মানে অ্যাপিয়ারেন্টলি আপনি কামিয়াব হয়ে গেছেন বা কাজ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে প্যাসেজ 2 যেটা, এটা একটু ডিফিকাল্ট থাকে। আর কোয়েশ্চেন প্যাটার্নটা লিসনিং এর মতো না, যে কোনো জায়গায় যে কোনো কিছু আসতে পারে, 7 থেকে 8 ধরনের আসে। 13 out of 13, 15 মিনিটস। এখানে আমরা চেষ্টা করবো 10টা করার, 20 মিনিটস। এখানে আমরা চেষ্টা করবো, তাহলে 23 হয়ে গেল, 4টা লাগবে, আর এই 4 20 মিনিটস। এখন আপনি বলতে পারেন ভাই এটা কি ধরনের বৈষম্য, 20 মিনিট দিয়ে আমি মাত্র কত হইলো 40। আচ্ছা ঠিক আছে, এখানে 20 মিনিট দিলাম, নাম্বার যেহেতু কম 20 মিনিট। সো 14টায় 4টা মাত্র, দের ইজ নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ আপনি যদি ভুল হয় এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ আপনার নাম্বার কাটা হবে না। কিন্তু এই 14টায় 4টা ভাই সবচেয়ে কঠিন এটা। আপনি এটা যখন দিবেন তখন বুঝতে পারবেন, নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছা করবে, যখন মিলবে না। যাহা ভাববেন তাহা না, দিস ইজ নট হোয়াট ইট সিমস টু বি। জি কে? ভাইয়া প্যাসেজ 1-এ 20 মিনিটস, 13 13টা 13, কোয়েশ্চেন, 13টায় 13তে 13। 13টা পারতে হতো, হ্যাঁ প্যাসেজ পারতে হবে। 2-তে হ্যাঁ প্যাসেজ 2-তে আপনার 13টাতে 10 পাইতে হবে অ্যাটলিস্ট, 20 মিনিটস। আচ্ছা 20 মিনিটস, হুম। ওকে। আর প্যাসেজ 3 থেকে আপনি একটু কম পাবেন, 4 5 6 7 যা পাবেন, সমস্যা নেই। 7 পেলে তো আপনার কাজই হয়ে গেল, আপনি তো 7ই পেয়ে গেলেন, তাই না? যত সোজা লাগতেছে তত সোজা না, হ্যাঁ, যথেষ্ট প্যাচাল, বহুত ক্যাচাল আছে।
হ্যাঁ, অনেক ডিফিকাল্ট, আমি অনেক দেখেই ভয় ডিফিকাল্ট। হ্যাঁ, ভয় পাওয়া তো স্বাভাবিক। মানে রিডিং হচ্ছে ভয়ের নাম। মানে আপনি পড়বেন, উত্তর হবে না, আপনি ভাববেন ওয়াও তো হয়ে গেছে। মানে রিডিংটা হচ্ছে একটা চোর পুলিশ খেলার মতো আর কি। চোর যেমন পুলিশকে ফাঁকি দেয়, আর পুলিশও দৌড়াইতে থাকে পিছু পিছু, তা আপনিও পিছু পিছু দৌড়াইতে থাকবেন। গিয়ে দেখবেন নাই চোর। ঠিক আছে, হুম, হুম, হুম। এরকম আর কি। সো নট সো ইজি, সেই জন্য স্ক্যানিংটা খুব ইম্পর্টেন্ট। বা পড়ার হ্যাবিটটা খুব ভালো থাকলে একবারের জায়গায় 3 বার পড়ে হয়তো উদ্ধার করা যায়। যেমন আমার রিডিং এ ভালো করে একটাই কারণ ছিল, আমি ফার্স্ট রিডার ছিলাম। এখনো আমি খুব ফাস্ট পড়তে পারি যদি আমি সেটা বুঝি আর কি। এখন ভোকাবুলারি একেবারে না থাকলে তো হবে না। মোটামুটি ভোকাবুলারি তো শিখছিলাম ইন্টারমিডিয়েটে। আমার খুব কাজে লাগছে, আমি ইন্টারমিডিয়েটের সময় আমি মানে ইংলিশটা ভালো মতো শিখছিলাম। তো সেটা অনেক কাজে মানে কাজে লাগছে। So একটা বেসিক যে লাগে কাজে বিশাল। তো মানে কি বলবো, বিশাল মানে বিশাল। মানে এটা একবার করে ফেলেন, লাইফ লং বেনিফিট। ইংরেজি একবার ভালো শিখতে পারলে লাইফ লং বেনিফিট পাওয়া যায়। So আমার মনে আছে আমি ইন্টারমিডিয়েটের সময় অ্যাডমিশন টেস্টের জন্য একটা বই পড়ছিলাম, ওয়ার্ড স্মার্ট, খুবই ভালো বই। আমার মনে আছে এখনো এটা আমাকে বেনিফিট দেয়, এখনো বেনিফিট দেয়। তো ডেডিকেশন ভাই, কোনো কিছুই মানে ফেলনা না। লাইফে আপনি ভালো কিছুর পিছে সময় দেন, ডেফিনেটলি ইট কামস ব্যাক। এটা ডেফিনেটলি আসবে। রিডিং এর জন্য কিছু লাগবে না, কোনো এক্সট্রা বই লাগবে না, ক্যামব্রিজের বই যথেষ্ট। আমি প্রশ্ন নিব এখন আপনাদের থেকে। আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট মোটিভেট করার জন্য। ভাইয়া, প্যাসেজ 3টাতেই 13 মার্কস করে। না, এটা হচ্ছে 12 থেকে 14টা করে প্রশ্ন থাকে, প্রতিটার মার্ক একই, এক 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 করেই, ঠিক আছে। আর কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা লিসেনিং এও নাই। মানে এমন না যে আপনি ধরেন 40টায় 40টা ভুল করছেন, আপনাকে 20 কমায় -20 আপনার মার্ক, এরকম না। মানে কোথাও ভুল তো হইলে কোনো নেগেটিভ মার্কিং নেই। না, নেগেটিভ মার্কিং নেই। আপনার কাজ হচ্ছে আপনি ঠিক মতো পরীক্ষাটা দিবেন, যা পাবেন তাই। এই জন্য কোনো অ্যান্সার ছেড়ে আসা যাবে না। ক্লাসে আচ্ছা, ক্লাসে তো আমরা দেখাই দিব সবকিছু। তবে আপনাদেরকে ঠিক আমি আছে। আবারও বলি যে আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স যদি খুব কমে যায়, আমি কিন্তু রেকর্ড ক্লাস দিব না। রেকর্ড ক্লাসের জন্য যদি রেকর্ড ক্লাস তো দেখেই নিব না, এটার জন্য যদি রেকর্ড মানে ক্লাসের নাম্বার স্টুডেন্ট কমে যায়, তাহলে কিন্তু আমি রেকর্ড ক্লাস দিব না। সো ট্রাই টু বি ভেরি রেগুলার, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম থাকে ক্লাসে, অবশ্যই আপনি আমাকে আগে জানাবেন। কারণটা হচ্ছে আমি অভিজ্ঞতা থেকে দেখেছি যে নাম্বার অফ স্টুডেন্ট কম থাকলে আলোচনা টপিকে না থেকে ব্যক্তিগত প্রবলেমের দিকে চলে যায়, যে ভাই আমি একটু স্পিকিং একটু সমস্যা, কিন্তু আছে কিন্তু রিডিং ক্লাস। এগুলো হয় আর কি। তো আপনারা সবাই চেষ্টা করবেন থাকতে। হ্যাঁ, ওকে, আমি কোয়েশ্চেন নেবো এখন, যে আমার 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 যারা এখানে আসছেন, আমার যে সম্মানীয় স্টুডেন্টরা, আপনাদের প্রশ্ন নিব আমি। যে কোনো প্রশ্ন আমাকে আপনারা করতে পারেন। মানে আমি এত কথা বলি, আপনারা তার কিঞ্চিত ভালো কথাও যদি না বলে তাহলে কেমন হবে। আচ্ছা, আমি একটু তিন জিজ্ঞেস, হ্যাঁ বলেন, জি প্লিজ। ভাইয়া, আমি 42 শোনা স্টার্ট করেছি। তো দ্যাটস আমার নাইস। মনে হচ্ছে আমি এখনো মানে হ্যাঁ, আমি 100% বুঝতে পারছি না। স্বাভাবিক, এই জন্য সাবটাইটেল। হ্যাঁ, সাবটাইটেল দেখার পরেই, হুম হুম কারণ খুব ফাস্ট বলে হুম। আর একটু টাফই মনে হয় আমার কাছে। তবে সাবটাইটেল দিয়ে এখন আমি অনেকটাই বুঝি, কিন্তু ওই যে ফুল কন্টেন্টটাও এখনো ফুললি আমি ক্লিয়ার হতে পারি না। না না, এটা সময় নেবে। এই জন্যই তো আমি আপনাকে বললাম যে এটা যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি লিসেনিং শুরু করবেন, রাইট? হ্যাঁ, বুঝাতে হ্যাঁ, পারিনি মনে হয়। না তো বুঝতে পেরেছি আমি। মানে এটা ওইভাবে করে আমি দিয়েছি। মানে আপনার যে প্রবলেমটা হবে বা হতে পারে, আমি তো একদম সবকিছু খুব কনসাইজ করে একদম হুম, গুছিয়ে দিয়েছি, যাতে করে আপনার প্রবলেম না হয়। মানে এইগুলো যে কোনো প্রবলেম আমাকে বলবেন। যেমন আপনার যখন এটা আপনি যখন আস্তে আস্তে শুনতেছেন, তো আস্তে আস্তে হচ্ছে ভালো। ধীরে হ্যাঁ, ধীরে হ্যাঁ, যখন এটা আপনি শুনতেছি, আরো but শুনবেন, হ্যাঁ, হ্যাঁ, তখন এটা আরো ভালো হবে। যখন আপনি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন ইউ আর নাও রেডি টু স্টার্ট ক্যামব্রিজ প্র্যাকটিস। তখন আপনি ক্যামব্রিজ প্র্যাকটিসে গিয়ে কি করতে পারবেন, বেনিফিট পাবেন, আদারওয়াইজ তো না। হুম, ব্যাপারটা বুঝাই বলি, ধরেন আপনার পায়ে প্রচন্ড ব্যথা, এখন আপনি দৌড় যারা স্প্রিন্ট খেলে, ওদের সাথে আপনি রেসে যে লাভ আছে। আপনি কষ্ট করে হয়তো জিততেও পারবেন, কিন্তু আপনার পায়ের অবস্থা বারোটা হয়ে যাবে, আপনি আর সেকেন্ড টাইম অ্যাটেম্প করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনি আপনি ফোকাস করবেন আপনার পায়ের ব্যথা ঠিক করা নিয়ে, অর্থাৎ পাটাকে সুস্থ করতে পারেন। এন্ড দেন আপনি কিন্তু স্প্রিন্ট যারা খেলে, ম্যারাথন যারা খেলে, এদের সাথে যেতে হবে, তাই তো। হুম, হুম। তো সেক্ষেত্রে একটা ভিডিও দেখা যাচ্ছে যে কয়েকবার করে একটু শুনলে সেটা হ্যাঁ, একটা এখানে একটা সলিউশন দিয়ে দিই।
ধরেন একটা সূচকের অঙ্ক তো আমরা করছি না, অ্যালজেব্রা সূচক। ধরেন একটা ইসে 100টা অঙ্ক আছে, কয়টা? 100টা প্রবলেমস আছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো, প্রথম 20টা প্রবলেম আপনার যত সময় নিবে, পরের 20টা কিছু তত সময় নিবে? না, তারপরের 20টা না, 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 শেষের তার 5টা মধ্যে আরো কম। ট্রু, আরো কম। এক্স্যাক্টলি। সো যত সময় যায়, আহ যত সময় যায় তত জিনিসগুলো সহজ হয়ে আসে। যখন আমি জীবনে আমার প্রথম ক্লাস নিয়েছিলাম কুমিল্লাতে, একটা সেমিনার নিয়েছিলাম, আমার মনে আছে আমি নোট টোট করে ক্লাসে উঠছিলাম কি বলবো কি বলবো না, বাট এখন আমি যেখান থেকে কথা বলি সেখান থেকে ক্লাস শুরু হয়ে যায়। বুঝতে হুম, পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন দেখবো যে আমি সাবটাইটেল ছাড়াই বুঝতে পারছি, তখনই কি আমি স্টার্ট করব, না সাবটাইটেল দিয়ে তখন বোঝার আপনি, হ্যাঁ, সাবটাইটেল দিয়ে বুঝলে তো লাভ নাই, ওটা তো সাপোর্ট। আপনার চিন্তা থাকতে হবে যে আপনি যখন সাবটাইটেল সাবটাইটেল ছাড়াই যখন ছাড়া একদম কন্টেন্ট চোখ বন্ধ করে বুঝতে পারবেন, না চোখ বন্ধ করে বুঝতে পারবেন, আপনি ভিডিওটা ছাড়া শুধু অডিওটা শুনে যখন বুঝতে পারবেন, দেন আপনি বুঝতে পারবেন যে আপনি ইউ আর ক্যাপেবল এনাফ নাও। ওকে। বুঝতে পেরেছে? হুম, হুম, তাহলে অনেক দূর যেতে হবে আমাকে। না, ও, ডেফিনেটলি আপনি বিদেশে ধরেন এই ভাষাতে পড়বেন, লিখবেন, শুনবেন, সবকিছু কথা বলবেন, সো হুম, ডেফিনেটলি আপনাকে তো টাইমিং একটা তো, অনেক ইম্পর্টেন্ট, টাইমটাই হচ্ছে না আসলে। না ওটা করতে হবে। ক্লাস শুরু হয়ে গেছে, করতেই হবে, কারণ আমি বললাম না যে আপনারা কিন্তু সেকেন্ড টাইম, মানে এখানে কিন্তু একজন দুজন আছেন যারা কিন্তু আগের অন্য জায়গায় আমাদের ব্যাচেরই ছিলেন, তাদের কারণ তারা ক্লাসই করতে পারে না ঠিক মতো। কিন্তু আচ্ছা, এটা আচ্ছা। তাদের জন্য হ্যাসেল, আমার জন্য কোনো প্রবলেমই না, কিন্তু তাদের জন্য হুম, একটা 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 দুইবার টাইম ম্যানেজ করাটা কঠিন না? হ্যাঁ, খুবই কঠিন। হ্যাঁ, ডিলেড সাকসেস ইজ সামটাইমস নট আ সাকসেস এট অল, একটা কথা বলা হয়। মানে হুম। ডিলেড সাকসেস অনেক সময় সাকসেস হিসেবে ধরা হয় না। বুঝেন না? আপনি 5বার অ্যাটেম্প করে আইএলটিএস করলেন, এটার কোনো মানে আছে? না, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেমন আমার যদি প্রথমবারেই ধরেন, মানে আমার কিছু কারণ আছে আসলে এই যে টিচিং বিচিং আসার। একটা বড় কারণ ছিল যে আমি দেখলাম যে আরে যখন পড়াইতেছি সব জায়গাতেই ভালোই পড়াইতেছি বা রেসপন্স পাচ্ছি, ওই কারণে কিন্তু আমি আসি, নাহলে কিন্তু থাকা হইতো না। অনেকেই কিন্তু পড়ায় টড়ায়, কিন্তু এটা কিন্তু এটাকে প্রফেশনালি বা একটু ভালো অ্যারেঞ্জমেন্টে নিতে পারে না বা নিতে চায় না, ঝামেলা মনে করে। তো ওই যে আমি ওই সময়টাতে যদি আমার না হইতো তাহলে কি আমি আসতাম না। তো দেখেন ওইটাই আর কি, যে ফার্স্টে যদি হয়ে যায় আপনার, তাহলে দেখবেন আপনার বিদেশ যাওয়াটা সহজ হয়ে গেছে। আপনি যত লেন্দি করবেন তত আপনার আগ্রহ নষ্ট হয়ে যাবে, যে আরে এত কষ্ট, ধুরো, ভালো ডিফিকাল্ট লাগে হয়ে না। যাবে। যে কোনো কিছুই সময়ের সাথে সাথে রাস্তা তো রাফ হইতে থাকে, বুঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ। তো এটা সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে। আর আপনারা তো খুবই ব্যস্ত মানুষ, সবাই বেশি, আমার এখানে আমার স্টুডেন্টদের মধ্যে 95% চাকরিজীবী, 95%-এর এজ 25 এর উপরে। ঠিক আছে, কিছু স্টুডেন্ট আছে যারা একটু ছোট, মানে ওরা হয়তো হয়তো একটু ছোট, কিন্তু বেশি আমার 95% স্টুডেন্ট, মানে তার তাদের বয়স 25 এর উপরে, 25, 30ও বলা যেতে পারে, 30-র উপরে, 80% 30-র উপরেই বলা যেতে পারে। সো আমি বুঝি আসলে আপনাদের ব্যস্ততা, তো আমার দিক থেকে আপনাদের সম্পূর্ণ কোঅপারেশন থাকবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি সবার কাছে একটু শুনি কেমন লাগলো আজকের ক্লাস। অপর্ণা আপু বলে ফেলেন কেমন লাগলো, একটু প্রশংসা করেন। না, আপনার পড়ানোর স্টাইল তো আমার ভালোই লাগে। এর আগেও শুনেছি, এখনো ও, আজকেও ক্লাস শুনলাম। ওভারঅল ভালো। এখন পড়াশোনা শুরু করে আস্তে আস্তে কতটুকু যাওয়া যায়, সেটাই, মানে একসাথে দেখা যাক। আমরা কতটুকু শিখতে পারি বা শেখাতে পারি, শিখতে ওটা পারি, দেখার হ্যাঁ, বিষয়। আপনি তো ভেরি অনেক গুড। কিছুই বলছেন, কিন্তু আমাদেরও আসলে ওগুলো স্টার্ট করতে হবে। হ্যাঁ, ওইভাবে স্টার্ট না করে শুধু শুনলেও আসলে হবে না। হবে না, কিন্তু সেটাই শুধু। পড়ানোর স্টাইল, শেখানোর স্টাইল, এটা ওভারঅল আমার কাছে এখনো পর্যন্ত ভালোই লাগছে। দ্যাট ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু শুনি ফেরদৌস আর উর্মি আপুর কাছ থেকে একটু প্রশংসা শুনতেছি, অনেকক্ষণ কথা বললাম তো। হ্যাঁ, আহ, ভাই আমি হচ্ছে সে কয়েকজনের একজন যারা শুরু করে এই টাইম ম্যাচ করতে পারি নাই। জি তো জি। আমি আজকে মানে ক্লাস শুরু করার আগে চিন্তা করতেছিলাম যে মানে এটা খুবই ভালো টাইম। আমরা প্রত্যেক বছর নিউ ইয়ার রেজুলেশন নেই আর ফেল হুম। করি। তো এখানে সাকসেস হওয়ার মনে হয় ইয়ে আছে, যদি মোটিভেশনটা অ্যাটলিস্ট মানে মাস 3ও থাকে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে শেষ করে ফেলা যাবে আর কি। জি, তো সেই রকম সিনসিয়ার থাকতে চাই, প্লাস হচ্ছে নিজের যে প্র্যাকটিসটা ওইটাও করতে পারবো এবার আশা করতেছি। ইনশাল্লাহ। আর মানে পরীক্ষা আমরা দিতে পারার মতন হয়েছি কিনা এইটা একটু আমাদেরকে বলবেন যখন আমরা ডেফিনেটলি ইয়ে করব আর কি, অ্যাটেম্প শেষ করার করবেন। চিন্তা হুম করব। হুম হুম, জি, এটা অবশ্যই ইভ্যালুয়েশন থাকবে। এবং জি, ক্লাস ভালো লাগছে কিনা আপু? হ্যাঁ অবশ্যই ভাই, দ্যাটস ভালো। ভেরি নাইস, দ্যাটস ভেরি নাইস। রমজান ভাই?
জি। অবশ্যই ভালো লেগেছে, সবগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। দ্যাট ইজ ভালো ভেরি হয়েছে। নাইস, দ্যাট ইজ ভেরি নাইস। নন্দিতা আপু একটু করে প্রশংসা করেন আর কি, কি করবেন? আহ, প্রশংসা বলতে ভাইয়া আসলে আমি তো এর আগেও 2-3টা ক্লাস করেছি আপনার। জি, আর সবচেয়ে বড় কথা যে কোশ্চেন গুলো আসলে আমার মনে আসে বা হয় ওটাই দেখি যে মানে আপুরা আলোচনায় বা হয়ে যায়। আপনার হ্যাঁ আলোচনায় চলে আসে। আর কিছু দুই একটা সমস্যা হয় ওটা আপনি আমার জিজ্ঞেস করলে ওটা সাথে সাথে বলে দেন। তো কোনো দ্যাট ইজ ধরনের ফাইন। কনফিউশনও থাকে না, কোনো ধরনের থাকে না। দেন দেখা যায় ক্লাস করার পর একটা নিজেকে নতুন ভাবে একটু চেষ্টা করি যে ও আচ্ছা পড়তে হবে। না হলে তো কোনো উপায় নেই আর কি। আর সত্যি মানে খুবই ভালোভাবে আসলে ক্লিয়ার কনসেপ্ট পাই আর কি এগুলো বিষয়গুলো নিয়ে। দ্যাট ইজ সো ভেরি থ্যাংক নাইস, ইউ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক আফরা আমাদের সাথে আজকে প্রথম ক্লাস করছে। আফরা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলেন আপনার ক্লাসটা কেমন লাগছে? আপাতত ভালো লেগেছে। It was slow paced and easy to understand. ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা খুব বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি। সো যেহেতু ইজি টু আন্ডারস্ট্যান্ড ছিল, আশা করি আপনি পড়াশোনা করলে বাকি জিনিসগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড থাকবে। ঠিক আছে? Okay. ওকে, আমাদের সাথে আছে রাহাত আরা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, কেমন লাগছে আপু? স্যার ভালো লাগছে স্টিল নাও। এখন মানে গাইডলাইন গুলো কতটুকু আমি মেনটেন করতে পারবো ডিপেন্ডস অন মি। ওকে, এখন এটা নিয়ে আসলে একটু টেন্স, বাট আমার বেসিক খুব বেশি যে ভালো আমি সেটা বলবো না। না আমাদের এটা তো বেসিক এটা নিয়ে থেকে, আর কি আমাদের কোর্সটা কিন্তু একটু বেসিক টেন্স। থেকেই, না না আমাদের কোর্সটা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, এই জন্য কিন্তু 3 মাস, রাইট? সো লম্বা জি। সময়, ভালো, আমরা সবই শিখাই দেবো ইনশাল্লাহ, আপনারা পড়লে হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাল্লাহ। জি। জি, জি। জয়, কেমন লাগছে ভাই? স্যার ভালো লাগছে, কোনো কিছু বুঝতেছে সমস্যা হয় নাই আর কি। ওকে, ঠিক আছে। আমাদের সাথে আছে শেষ একজন, আসগর হোসেন রিয়াজ ভাই। জি স্যার। জি, আপনি তো সারা ক্লাস চুপ ছিলেন, আমি আপনার একদম হ্যাঁ স্যার, আসলে অ্যাকচুয়ালি মাইকের সমস্যা ছিল, জি, একবার ফোনে একবার পিসিতে, ওকে, তাই জি, রেসপন্স পাই নাই। জি, জি, কেমন লেগেছে ভাইয়া? হ্যাঁ স্যার, স্যার ভালো লাগছে, বাট আমি একটা কোশ্চেন ছিল, আমি জি, আর প্লিজ, ইন্টারভিউ করি না ক্লাসের প্লিজ, মাঝে। প্লিজ, প্লিজ। মানে ট্রিক্স এর কথা, মানে টেকনিক, ট্রিক্স তো আর নাই, টেকনিক কি আপনারা বা এখানে অনেকে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, জি। স্ট্র্যাটেজি কি আপনারা কি আসলে ফলো করেন নাকি আসলে অ্যাকচুয়ালি পুরো? অবশ্যই, অবশ্যই প্র্যাকটিস করতে করতেও কিছু স্ট্র্যাটেজি তৈরি হয়, ব্যাপারটা বুঝাই বলি। ধরেন আপনি একই রাস্তায় হাঁটেন, হাঁটতে হাঁটতেও কিন্তু আপনার কিছু জিনিস জানা হয় যে এইভাবে হাঁটলে বোধহয় তাড়াতাড়ি যাওয়া যায়, বা এইভাবে হাঁটলে বোধহয় কি হয়, কষ্ট কম হয়, তাই তো? হুম 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 হুম। তার মানেটা কি? তার মানেটা হলো যে আমরা যেহেতু দীর্ঘদিন পড়াই, কিছু তো অ্যাপ্রোচ আছেই, স্ট্র্যাটেজি আছেই, যে জিনিসগুলো আমি আপনাকে দেখাইতে পারবো, কিন্তু সেটা শর্টকাট না, বা তথাকথিত টিপস এন্ড ট্রিক্স না যে এইটা হইলে এটা হবে, নাথিং লাইক দ্যাট। আপনাকে পরিশ্রমই করতে হবে, বাট সেই পরিশ্রমটা একটু কমফোর্টেবল হবে, রাইট? রাইট, জি। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি পড়াশোনা করলে জীবনে তুমি আরাম পাবা। আরাম কি থাকে আসলে? কষ্টটা না একটু না। আরামে করা যায়, এটা হলো সুবিধাটা। মানে আপনি বুঝতে পারছেন, ওই যে আমার আব্বা জি বলতো জি। আর কি, যে তুমি জীবনে কি চাও, তোমাকে দৌড়াইতেই হবে, ঘাম ঝরাইতেই হবে। তুমি কি এখন সেটা রাস্তাঘাটে ঘাম ঝরাইতে চাও, নাকি হচ্ছে তুমি তোমার জিমে গিয়ে ঘাম ঝরাইতে চাও? তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তুমি জিমে তোমার ঘাম ঝরাইতে পারবা, কারণ তুমি ভালো চাকরি করবা, তোমার কষ্ট করতে হবে না, তখন তুমি জিমে গিয়ে তোমার যতটুকু দরকার বার্ন করবা। আর যদি তুমি হুম হুম পড়াশোনা না করো, তোমাকে রাস্তাঘাটে জুতার তলা ক্ষয় করে ঘাম ঝরাইতে হবে। হুম, তো এটাই। জি স্যার। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, অ্যাকচুয়ালি ইংলিশ তো আমরা 12 বছর স্কুল বলেন, কলেজ বলেন, করেছি। ইউনিভার্সিটি বলেন, বা হুম, আরো 4 বছর, টোটাল 16 বছর 18 বছর আমরা পড়ছি। কিন্তু কথা হচ্ছে আমার সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে আমি যখন একটা সেন্টেন্স শুরু করি, হুম। আমি ফিনিশিংটা ভালো দিতে পারি না। তার জন্য আমার কনফিডেন্স এখন পর্যন্ত আসে নাই। প্রিভিয়াসলি আমি এক জায়গায় ক্লাস করছি, তো আবার জব করি এখন। আহ বাট এই জিনিসটাই আর কি আমার মেইন সমস্যা। আচ্ছা, এটার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন আপনি যখন শুরু করবেন আর শেষ করবেন, শেষের কিছু কথা আছে। ওই কথা, আপনি স্পিকিং এর কথা বলছেন সম্ভবত, রাইট? না, রাইটিং। রাইটিং, তো ওইটার জন্য কিছু টেমপ্লেট আমরা দিয়ে দিব, যে কি কি ভাবে আপনি শেষ করতে পারেন। তো টেমপ্লেটকে কখনো 100% ব্যবহার করতে হয় না, ঠিক আছে? টেমপ্লেট হ্যাঁ, হচ্ছে বিপদের মানে উদ্ধার তরী। আপনি এটা পাইছেন, মানে এটাকে আপনি এখন কাজে লাগাবেন। আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে মানে পারছি। মানে টেমপ্লেট হচ্ছে রেডি টু কুক ফুড। মানে বুঝেন, আপনি খুব বিপদে পড়ে গেছেন, আপনি পরোটা ভাইজা খায় ফেলেন, কি আপনি পরোটা বানানোর টাইম নেই, ওইরকম আর কি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এটাকে আপনার মতো করেই করতে হবে। আপনি একদম মানে জাস্ট বসায় দিলেন, রিপ্লেস করে দিলেন, তাইলে মার্কস আসবে না। ওকে, এটা বুঝে শুনে করতে হবে।
লাস্ট কোশ্চেন, জি গ্রামারের প্লিজ। দিক থেকে আপনারা কেমন দেখলেন? আসলে আপনাদের তো সময় হবে না যে আসলে ধরে ধরে গ্রামার শেখানো। আচ্ছা, গ্রামারের তো জন্য আমাদের সুতরাং একটা চমৎকার জিনিস আমরা শুরু করতে চাচ্ছি। এটা যদি শুরু হয়ে যায় তাহলে খুবই ভালো হবে। আমরা চেষ্টা করব, এগেইন আই রিপিট, চেষ্টা করব আপনাদেরকে গ্রামারের কিছু ক্লাস দেওয়ার, যদি আমি সময় মিলাতে পারি, বিকজ আই এম টু বিজি। চেষ্টা করব সকলের মঙ্গলের জন্য, যদি এটা করা যায় আমি করতে চেষ্টা করব, ঠিক আছে? গ্রামার ক্লাস দেওয়ার চেষ্টা করব। যদি না পারি সেটাও আমি বলে দিব যে কি কি পড়তে হবে, বাট আমি খুবই চেষ্টা করব। আই ট্রাই মাই লেভেল বেস্ট, বাট আই এম নট তাহলে শিওর যে না পারবো। তাহলে আপনি কইরেন, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে, কারণ গ্রামারের দিকে তো আমরা বাংলা মিডিয়ামের ছেলেরা এত ফোকাস দেই না, না, ছেলেমেয়েরা, সেটাই। তো এটা আমি জানেন তো চেষ্টা আপনি। করব, এবং আমার প্ল্যান আছে যে আমরা তো আপনাদের জন্য অ্যাটলিস্ট প্রতি শুক্রবারে করে হলেও 1 ঘন্টা করে দেখানো, সো দ্যাট আপনারা একটু, কারণ লাগে তো আসলে ভাই। কিন্তু এটা আসলে হ্যাঁ, আমি কিছু কথা দিতে, বেসিক হইলেই চলে আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি আমরা তো জানি, আমি বাট একেবারে কথা দিতে পারছি না। আমি চেষ্টা করব, আই রিপিট, চেষ্টা করব। আমি আবারও বলছি, জি স্যার, জি এই স্যার। সময় মিলাতে পারলে আমি ওভারঅল চেষ্টা স্যার, করব। আপনাকে এর আগে শুনেছি আপনার সম্পর্কে, বাট লাইভ ভাল লাগলো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো ছিল, জি। আপনি সময় দিচ্ছেন আসলে কোশ্চেন করার পরেও। জি, অবশ্যই অবশ্যই, এবং আমি ক্লাসেও সময় দিই। কারণটা হলো যে আমার ক্লাস পার্টিসিপেটরি থাকে, সবাই কথা বলতে পারে, সবাই প্র্যাকটিস করতে পারে, আমি শেখাই। আবার দেখা যায় যে হোমওয়ার্কও থাকে। আরেকটা কথা বলি, যদি আমি শুক্রবারে আলাদা করে সময় নাও দিতে পারি, আমি আপনাদের রাইটিং ক্লাসে বা ছোট ছোট করে কিছু গ্রামার শিখাই দিব বা গাইড করে দিব, অসুবিধা নেই। কারণ দেখেন, আপনারা সাকসেসফুল হলেই আসলে আমার সাকসেস। আপনাদের, মানে একটা কথা আছে না যে আই উইন থ্রু ইয়োর সাকসেস, মানে এটা অ্যাডভার্টাইজমেন্ট শুনছিলাম যে আমি জিতলে জিতে যায় মা। তা আপনারা জিতলেই আমি জিতে যাব, কারণ আপনাদের সাকসেসই আমাকে আসলে প্রাউড করবে। সো ইন দ্যাট সেন্স আমি আসলে আপনাদের সাকসেস না চাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আমি ডেফিনেটলি চাই আপনারা ভালো করেন, এবং এটা যখন আপনারা একটা ভালো স্কোর করে আপনাদের গন্তব্যের দিকে যান, ডেফিনেটলি এটা আমাকে মানে প্রচন্ড ভালো লাগার একটা অনুভূতি। টাকা পয়সা যা দিছেন দিবেন, এগুলো তো আসলে শেষ হয়ে যায়। যেটা থেকে যায়, যেটা মোটিভেশন, সেটা হলো কি আপনারা যখন ভালো করবেন। মানে আমি একটা পেশাতে তখনই আমি 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 থাকাটা যৌক্তিক, যখন এই পেশার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, তাই তো? আমি তো জি আলু স্যার। পটলও বেচতে পারতাম, আমি তো ধরেন সয়াবিন তেলও বেচতে পারতাম, পারতাম না? হ্যাঁ, তা আমি কেন এটা করছি? কারণটা হলো ওই সয়াবিন তেল বেচার চাইতো এই কাজটা আমার কাছে মনে হয়েছে যে বেশি ইম্প্যাক্টফুল, তাই তো? জি জি। তো ইন দ্যাট সেন্স আমি এটা করছি। তো আমার মনে হয় যে সবাই ভালো থাকবেন, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ জি, ফর অল অফ ইউর গুড ধন্যবাদ। কমেন্টস। জি। তো আশা করি আপনাদেরকে আমরা ক্লাসে পাবো, এবং ক্লাসে আপনারা রেগুলার থাকবেন। আমার মনে হয় যে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে আপনারা ভালো করবেন, আমার দিক থেকে কোনো কিছুর অভাব থাকবে না। বাট আপনাদেরকে পড়তে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, আপনার সাকসেস আপনাকে অ্যাচিভ করতে হবে। আমি হয়তো বা আরেকজন, হয়তো বা আরেকজন আরেকটা কিছু, সবই হচ্ছে একটা মাধ্যম বা সহায়ক কিছু, বাট আপনার সাকসেস আপনারই থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে। আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।